ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। ডেটা কমিউনিকেশনের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা হপম্যান কোডিং নিয়ে কথা বলবো। তাহলে ফার্স্ট অফ অল আমরা জানার চেষ্টা করব হপম্যান কোডিং ব্যাপারটা কি আসলে। তো আমি যে একটু জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট দেখি যে হপম্যান কোডিং ইজ এ ওয়াইডলি ইউজ লুসলেস ডেটা কম্প্রেশন অ্যালগোরিদম। তাহলে এখানে লুসলেস ডেটা কম্প্রেশন অ্যালগোরিদম বলা আছে হপম্যান কোডিংকে। কারণ লুসলেস ব্যাপারটা কি? নর্মালি আমরা যখন ডেটাকে সেন্ড করি কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায়, তখন আমরা অরিজিনাল ডেটাটাকে যদি পাঠাই সেক্ষেত্রে আমাদের আসলে অনেক বড় সাইজের ফাইল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করি, এটাকে কম্প্রেস করে পাঠাই। কম্প্রেস করে পাঠালে কি হচ্ছে, আমাদের ফাইল সাইজটা রিডিউস হয়। এখন কম্প্রেসের ক্ষেত্রে বেসিকলি আমরা দুইটা টাইপ ইউজ করি। যে অরিজিনাল ডেটাটা ছিল এটাকে এমন ভাবে কম্প্রেস করি যাতে আসলে কোনো ডেটা লস না হয়। জাস্ট আমরা রিডান্ডেন্ট যেই প্যাটার্নটা আছে এটাকে আমরা রিমুভ করি, মানে যেই ডেটাটা বা যেই প্যাটার্নটা বারবার ইউজ হচ্ছে ওটাকে আমরা রিডিউস করি। ফলে যখন আমরা এই ডেটাটাকে সেন্ড করি সেন্ডার এন্ড থেকে, রিসিভিং এন্ডে যখন এটাকে রিসিভ করে তখন একেবারে অরিজিনাল মেসেজটাই পাওয়া যায় কোনো রকম লস ছাড়াই। তাহলে এই জন্য এটাকে বলা আছে লসলেস ডেটা কম্প্রেশন টেকনিক। সিমিলারলি আমরা আরেকটা টেকনিক এখানে ইউজ করি, সেটা হচ্ছে লসি ডেটা কম্প্রেশন টেকনিক। লসি মানে হচ্ছে কিছু ডেটা এখানে লস হয়। নর্মালি চিন্তা করেন আমার বড় সাইজের একটা ইমেজ আছে যেখানে আসলে হাই রেজুলেশনের একটা ইমেজ, ওটাকে যখন আমরা লো রেজুলেশনে কনভার্ট করি, হাই রেজুলেশন থেকে লো রেজুলেশন নিয়ে আসি, ফলে কি হচ্ছে, আমাদের কিন্তু ফাইল সাইজটা রিডিউস হচ্ছে। ফলে আমাদের কিন্তু ডেটাটাকে আমরা কম্প্রেস করতেছি লোয়ার সাইজে, বাট অন দ্য আদার হ্যান্ড আমাদের ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের ফাইলের যেই বা আমাদের ছবির যেই কোয়ালিটি এটা কিন্তু কমে যাচ্ছে, যেহেতু এখানে আমরা লসি কম্প্রেশন টেকনিক ইউজ করতেছি। তার মানে যখন আমরা কোনো একটা ডেটাকে কম্প্রেস করি সেক্ষেত্রে আমাদের লসলেস ডেটা কম্প্রেশন একটা টেকনিক আছে, আর একটা হচ্ছে লসি ডেটা কম্প্রেশন টেকনিক আছে। তাহলে হপম্যান কোডিং এর ক্ষেত্রে বলা আছে এটা একটা লসলেস ডেটা কম্প্রেশন টেকনিক বা ডেটা কম্প্রেশন অ্যালগোরিদম, যেটা আমরা ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে ওয়াইডলি ইউজ করি। এবং এর বেসিক কাজ কি বলা আছে, দ্য প্রাইমারি পারপাস ইজ টু রিডিউস দ্য অ্যামাউন্ট অফ ডেটা ট্রান্সমিটেড হোয়াইল প্রিজার্ভিং অল দ্য অরিজিনাল ইনফরমেশন। যেটা আমরা বলতেছিলাম যে আসলে যখন আমরা এটাকে ডেটাকে পাঠাই এই টেকনিক ফলো করে, তখন আসলে আমরা আমাদের উদ্দেশ্য থাকে যে আমরা কি করব, রিডিউস করব সাইজ, বাট আমাদের যে অরিজিনাল ইনফরমেশন এটা কিন্তু আসলে ঠিক থাকবে, এখানে কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে এটার মেইন পারপাস হচ্ছে আমাদের ব্যান্ডউইথটাকে কম লাগানো, যাতে আমরা সেন্ড করতে যে ব্যান্ডউইথ কম লাগে, এবং আমাদের ফাস্টার ওয়েতে যাতে আমরা এটাকে সেন্ড করতে পারি। এখন এই হপম্যান কোডিংটা কিভাবে কাজ করে ডিজিটাল কমিউনিকেশন যদি দেখতে চাই, তাহলে প্রথমেই বলা আছে আমরা যেটা করব যে আমাদের যে মেসেজটা থাকবে বা যে ইনফরমেশন যেটাকে আমরা ট্রান্সমিট করব, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস। আমাদের ফার্স্ট যেই ব্যাপারটা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস। ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসের ভিতরে আমরা বলতেছি যে আমাকে এখন প্রথমেই যেই মেসেজ পাঠাবো, ধরেন আমি একটা মেসেজ পাঠাবো এ বি এ এ বি, এরকম একটা মেসেজ ধরেন আমি পাঠাবো সাপোজ। এখন আমাকে প্রথম কাজ হচ্ছে এই মেসেজের ভিতরে ইন্ডিভিজুয়াল যে সিম্বল গুলো আছে আমাদের, তাহলে এখানে কি কি সিম্বল আছে আমরা দেখতে পাচ্ছি, এ একটা সিম্বল আছে, বি একটা সিম্বল আছে। তাহলে মেসেজের ভিতরে ডিফারেন্ট সিম্বল থাকতে পারে, বাট অ্যাজ এ এক্সাম্পল আমরা যে মেসেজটাকে আমরা চিন্তা করতেছি এটাকে সেন্ড করবো, সেক্ষেত্রে আমার সিম্বল আছে দুইটা, এ এবং বি। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এই সিম্বলগুলোর ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে হবে যে কোন সিম্বলটা আসলে কতবার আছে। তাহলে মেসেজের ক্ষেত্রে আমরা সিম্পলি ক্যারেক্টার কাউন্ট করতে পারি, বাট যদি এটা ডিফারেন্ট অন্য কোনো কিছু হয়, যেমন আমাদের কোনো স্পেশাল সিম্বল থাকে, অথবা আমরা যদি কোনো ইমেজের রেসপেক্টে চিন্তা করি সেক্ষেত্রে নাম্বার অফ পিক্সেলকে আমরা তখন এখানে কনসিডার করব। তাহলে আপাতত আমাদের যেহেতু একটা মেসেজ, এই মেসেজের ভিতরে আমরা ইন্ডিভিজুয়াল সিম্বলগুলোকে কাউন্ট করব যে এ আছে আসলে কয়টা, এ আছে আসলে আমাদের এখানে তিনটা এ আছে, তার মানে এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। তাহলে 3 বার এ ইউজ করতেছি আমি। বি এই মেসেজ ইউজ হচ্ছে 2 বার, তাহলে বি এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। তার মানে আমরা ফ্রিকোয়েন্সি ওয়াইজ মেসেজটাকে আমরা মানে এটাকে কনভার্ট করব, ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করব যে কোন ইন্ডিভিজুয়াল সিম্বলটা কতবার করে আসে। তাহলে এটা গেল আমাদের প্রথম কাজ, ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস। সেকেন্ড হচ্ছে আমাদের হপম্যান কোড করার জন্য আমরা প্রথমে একটা ট্রি কনস্ট্রাক্ট করব। তাহলে হপম্যান কোডিং বানানোর জন্য আমরা হপম্যান ট্রি কনস্ট্রাক্ট করব। তাহলে হপম্যান ট্রি ব্যাপারটা কি আসলে, তাহলে হপম্যান ট্রি নর্মালি একটা বাইনারি ট্রি। এই বাইনারি ট্রি ইউজ করে আমরা কি করব, আমাদের যেই মেসেজটা আছে এটাকে আমরা একটা কোডে কনভার্ট করব।
তাহলে এই বাইনারি ট্রি কনভার্সনের ক্ষেত্রে এখানে বলা আছে দেখেন, বাইনারি ট্রি কনভার্সন করতে গেলে আমাদের এই ফ্রিকোয়েন্সিগুলো লাগবে, যে আমাদের ইন্ডিভিজুয়াল যেই সিম্বলগুলো ইউজ করে আমরা মেসেজটাকে কনস্ট্রাক্ট করেছিলাম, ওইটার ফ্রিকোয়েন্সি আমরা প্রথমে বের করলাম, যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি কি, দেন এই ফ্রিকোয়েন্সিগুলোকে আমরা কি করব, মানে স্মল আর থেকে লার্জারের দিকে এটাকে সাজাবো। তার মানে হচ্ছে সব থেকে মিনিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, এরপরের ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। তাহলে এইভাবে করে আমরা যতগুলো ক্যারেক্টার থাকবে আমাদের প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি গুলোকে আমরা স্মল আর থেকে লার্জারের দিকে সাজাই ফেলবো। সব থেকে মিনিমাম যেই ফ্রিকোয়েন্সি গুলো আছে এইগুলোকে আমরা কম্বাইন করে একটা নোট তৈরি করব। ধরেন আমার এখানে যেহেতু দুইটাই সিম্বল আছে এ বি, তার মানে আমাদের সব থেকে ফ্রিকোয়েন্সি কম হচ্ছে বি এর ক্ষেত্রে 2, এটা প্রথমে লিখলাম, দেন ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, 3 লিখলাম। এখন এই দুইটাকে কম্বাইন করে আমরা কি করব, 3 এবং 2 কে কম্বাইন করে একটা নোট পাবো, সেটা ধরলাম 3 এবং 2 এর যোগ করলে আমাদের 5 পাচ্ছি, তাহলে 5 হচ্ছে আমাদের এখানে নোটটা আসবে। তাহলে আমাদের একটা ট্রি কনস্ট্রাক্ট হলো, এই ট্রির ক্ষেত্রে এই 5 এটা হচ্ছে আমাদের রুট কনসিডার করতে পারি, এবং এটা হচ্ছে আমাদের কি রুটের রেসপেক্টে এটা আমাদের একটা চাইল্ড বা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ। তাহলে এভাবে করে একটা ট্রি কনস্ট্রাক্ট করতে হবে, এবং ওই ট্রি কনস্ট্রাক্ট করার পরে কি বলা আছে যে আমরা এখন এখানে একটা কোড জেনারেট করব। তাহলে কোড জেনারেট করার নিয়ম হচ্ছে যে আমরা রুট থেকে লেফট সাইডে আমরা কি করব, জিরো দিয়ে দিব, এক একটা এইজের ভ্যালুকে দিব জিরো। তাহলে যেহেতু আমাদের এখানে একটাই এইজ আছে, যেহেতু আমাদের খুব ছোট্ট মেসেজ ছিল, তাহলে এই পাশটাকে জিরো বলবো, এটা পাশটাকে আমরা ওয়ান বলবো। তাহলে রুট থেকে লেফট সাইডের এইজ গুলোকে আমরা দিব জিরো, আর রাইট সাইডের এইজ গুলোকে আমরা দিব ওয়ান। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে এখানে এই 2 এর যে কোড, এটাকে আমরা সিম্পলি 2 যেটাকে আছে আমাদের, এই 2 কার জন্য আমরা ইউজ করেছিলাম, 2 ইউজ করেছিলাম কিন্তু আমরা বি এর জন্য, তাই না? এই 2 ইউজ করেছিলাম আমরা বি এর জন্য, তার মানে বি কে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এখন আমাদের এই হপম্যান কোডিং এ ইউজ করব জিরো। তাহলে জিরো দিয়ে আমরা এখন বি কে রিপ্রেজেন্ট করব। তাহলে সিম্পল একটা সিঙ্গেল বিট দিয়ে আমরা এই বি কে রিপ্রেজেন্ট করব। তাহলে আমাদের মেসেজে যতবার বি থাকবে, এক একটা বি কনসিডার হবে জিরো দিয়ে। সিমিলারলি আমাদের যেহেতু থ্রি, কে আমরা ইউজ করছিলাম কার ফ্রিকোয়েন্সি, এটা ছিল এর ফ্রিকোয়েন্সি, তার মানে 3 ছিল আমাদের ফ্রিকোয়েন্সি ছিল এর। তাহলে একটা এ কে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এখানে ইউজ করব ওয়ান। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের আসলে যখন মেসেজ সেন্ড করবো তখন আসলে আমাদের নাম্বার অফ বিটটা আসলে অনেক কমে যাচ্ছে। তাহলে আমরা এটা দেখবো প্র্যাকটিক্যালি। দেন আমাদের এখানে বলা আছে হপম্যান কোড করার জন্য আমাদের ট্রি কনস্ট্রাক্ট করতে হবে। ট্রি কনস্ট্রাকশনের পরে বলা আছে ভেরিয়েবল লেন্থ কোড অ্যাসাইনমেন্ট, তার মানে আমাদের যে কোডটা তৈরি হবে এটা আসলে ভেরিয়েবল লেন্থের হবে। তাহলে আমাদের যেহেতু এখানে মেসেজটা ছোট ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম যে এর জন্য আসলে আমাদের কি ইউজ করতেছিলাম আমরা ওয়ান, আর বি এর জন্য ইউজ করতেছিলাম জিরো। তাহলে আমাদের যে আরো ডিফারেন্ট ডিফারেন্ট সিম্বল থাকতো এখানে, সেক্ষেত্রে দেখতাম যে আমাদের ট্রিটা আসলে ডিফারেন্ট ভাবে কনস্ট্রাক্ট হতো, এবং সেক্ষেত্রে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট কোড লেন্থ আমরা পেতাম। পরবর্তী যে টার্মটা আছে এনকোডিং। তাহলে আমরা কি করলাম, যে আমাদের অরিজিনাল যে মেসেজটা ছিল, এই যে মেসেজটা ছিল এ বি এ এ বি, এটাকে তখন সেন্ড করব, তখন আমরা তাহলে কি করব, এটাকে একটা এনকোডিং করে ফেললাম। কিভাবে এনকোডিং করলাম, যে আমরা এর পরিবর্তে বললাম হচ্ছে ওয়ান, তার মানে যেখানে এ আছে এটাকে আমরা ওয়ান দিয়ে রিপ্লেস করেছি, এটাকে ওয়ান। একইভাবে বিটাকে জিরো, একইভাবে যেখানে এ আছে এটা ওয়ান, বিটাকে জিরো। নর্মালি যখন আমরা এই মেসেজটাকে পাঠাই তখন আসলে এ তো আসলে কি ভাবে আমরা কিভাবে কাটাবো, এ যেহেতু একটা নর্মাল ক্যারেক্টার, এটাকে যখন আমরা নর্মাল ট্রান্সমিট করি সেক্ষেত্রে তো আসলে এর অ্যাস্কি কোড পাঠাইতে হয় আমাকে। বাট এই হপম্যান কোডিং আমরা কি করলাম, অ্যাস্কি কোড ইউজ করলে কি হচ্ছে, আমাদের এক একটা সিঙ্গেল ক্যারেক্টারের জন্য 8 বিট করে ডেটা লাগতেছে। বাট হপম্যান কোডিং ইউজ করে আমরা এ কে শুধুমাত্র একটা বিট দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এ মানে হচ্ছে ওয়ান, বি মানে হচ্ছে জিরো। তার মানে কি হচ্ছে, এখানে নর্মালি যদি আমরা কাউন্ট করি, যেখানে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার আছে, তাহলে পাঁচটা ডিফারেন্ট ক্যারেক্টার থাকলে যদি আমরা এটাকে নর্মাল অ্যাস্কি কোড চিন্তা করি, তাহলে এক একটা ক্যারেক্টারের জন্য আমাকে 8 বিটের কোড লাগে। তাহলে পাঁচটার জন্য আমার কোড লাগবে হচ্ছে 5 × 8 40 বিট লাগবে। তার মানে এই মেসেজটা পাঠাইতে গেলে আমাদের 40 বিট লাগতেছে। বাট যদি এটা আমরা হপম্যান কোডিং এর যে টেকনিক দেখলাম এটা ফলো করে পাঠাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এক একটার জন্য 1 বিট করে লাগতেছে। তার মানে সেক্ষেত্রে আমাদের পাঁচটার জন্য 5 বিট। যদিও এখানে আরো কিছু এডিশনাল বিট লাগবে, এটা নিয়ে আমরা নেক্সট এক্সট্রা ডিটেলস আলোচনা করব। তার মানে দেখা যাচ্ছে যে এখানে আমরা আসলে অনেক কম সংখ্যক ডেটা দিয়ে একটা মেসেজকে আমরা এনকোডিং করতে পারি। তাহলে এনকোডিং করার পরে আমরা কি করব, এটাকে ট্রান্সমিট করে দিব।
চ্যানেল থেকে এটা পাঠাই দিব সেকেন্ড এন্ডের কাছে, যাকে আমরা পাঠাবো রিসিভারের কাছে পাঠাই দিব। একইভাবে রিসিভিং এন্ডে যাওয়ার পরে রিসিভার কি করবে, এই মেসেজটাকে সে আবার কি করবে, অরিজিনাল মেসেজে রিকনস্ট্রাক্ট করবে। তার অরিজিনাল মেসেজে রিকনস্ট্রাক্ট করার জন্য আমরা কোন কোড ইউজ করেছি কোনটার জন্য, সেই ইনফরমেশনও কিন্তু আমাকে তাকে পাঠাইতে হবে, যে আমি আসলে এইভাবে কোডটাকে এনকোড করেছি, যাতে সে আর কি ওই ফর্মুলা বা ওই টেকনিক ফলো করে এটাকে আবার অরিজিনাল মেসেজে কনভার্ট করতে পারে, যেটাকে আমরা বলছি ডিকোডিং। তাহলে এই হচ্ছে আমাদের হপম্যান কোড কিভাবে কাজ করে তার ডিটেলস প্রসেস। যে প্রথমে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করতে হবে, দেন হপম্যান কোডের ট্রি কনস্ট্রাক্ট করতে হবে, ভেরিয়েবল লেন্থের কোডগুলোকে আমাকে অ্যাসাইন করতে হবে, এনকোডিং এর মাধ্যমে ওটাকে আমরা ট্রান্সমিট করব এবং ডিকোডিং করে এটাকে আমরা অরিজিনাল মেসেজে আবার ব্যাক করে নিয়ে আসবো। এখন এটার বেনিফিট কি, আসলে খুব সিম্পলি আমরা বলতে পারি এটার বেনিফিট হচ্ছে আসলে ডেটাকে আমরা কি করতেছি, কম্প্রেস করতেছি। ফলে কি হচ্ছে, আমাদের অ্যামাউন্ট অফ ডেটাটা যখন আমি সেন্ড করতেছি এটা ছোট হয়ে যাচ্ছে, ফলে আমরা ফাস্টার ট্রান্সমিশন করতে পারতেছি এবং আমাদের স্টোরেজ যে রিকোয়ারমেন্ট এটাও কম লাগতেছে, যেহেতু আমাদের সাইজ কমে যাচ্ছে। একইভাবে ব্যান্ডউইথ এফিসিয়েন্সি, তাহলে আমরা জানি যে যখন আমরা ডেটা পাঠাই কোনো একটা চ্যানেলের ভিতর থেকে, সেক্ষেত্রে ব্যান্ডউইথ একটা চ্যালেঞ্জ আমাদের, যে যত বেশি ব্যান্ডউইথ পাবো তত বেশি ডেটা আমরা সেন্ড করতে পারি। তাহলে যেহেতু এখানে ডেটাটা আমরা আসলে অরিজিনাল ফর্মে না পাঠাই, এটাকে কম্প্রেস ফর্মে পাঠাচ্ছি, ফলে কি হচ্ছে, আমরা সেম টাইমে লট অফ ডেটা কিন্তু সেন্ড করতে পারতেছি চ্যানেলের ভিতর থেকে। নেক্সট যে বেনিফিটটা হচ্ছে, এটা একটা লুজলেস কম্প্রেশন বলেছিলাম। ফলে কি হচ্ছে, আমাদের আসলে ডেটাটা কোনো ইনফরমেশন বা কোনো আহ, মানে আমাদের যে কোনো কন্টেইন এটা কিন্তু লস হচ্ছে না, যে আমরা আসলে যেটা পাঠাচ্ছি ওইটাকেই আমরা গ্যারান্টিড ওয়েতে আবার রিসিভ করতে পারতেছি। নেক্সট আমাদের বলা আছে অ্যাপ্লিকেশন। তাহলে এটা কোথায় অ্যাপ্লাই করা হয়, এই হপম্যান কোডিংটা আমরা যদি চিন্তা করি, যে ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা আসলে এটা ইমেজ অ্যান্ড ভিডিও কম্প্রেশনে ইউজ করতে পারি। কোনো একটা ইমেজকে কম্প্রেস করার ক্ষেত্রে, অথবা কোনো একটা ভিডিও যখন আমরা সেন্ড করি, বা কোনো একটা ইমেজকে যখন সেন্ড করি, তখন আমরা এটাকে কম্প্রেস করার জন্য এই অ্যালগরিদম ফলো করতে পারি। অডিও কম্প্রেশনের জন্য ইউজ হতে পারে, ডেটা ট্রান্সমিশনের জন্য ইউজ হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ কোনো একটা ফাইল কম্প্রেশনের জন্য। আমরা যেমন জিপ ফাইল বা ডিফারেন্ট টাইপ অফ ফাইল দেখি আমরা, যেটাকে আমরা কম্প্রেস ফাইল বলি, এই ফাইলগুলোর ক্ষেত্রেও আমরা আসলে চাইলে এই হপম্যান কোডিংটাকে ইউজ করতে পারি। ওকে, তাহলে থিওরি পার্ট শেষের পরে আমরা দেখবো যে আসলে কিভাবে এই হফম্যান কোডিংটা কাজ করে। তাহলে আমরা এখন যেই স্লাইডটা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখবো যে কিভাবে হফম্যান কোডিং ইউজ করে আমরা আসলে কোনো একটা মেসেজকে সেন্ড করব। তাহলে নর্মালি অ্যাজ ফর এক্সাম্পল আমরা একটা মেসেজ দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনে, যে আমার এই মেসেজ হচ্ছে ABD সামথিং, একটা মেসেজ দেওয়া আছে, এই মেসেজটাকে আমরা সেন্ড করব। তাহলে সেন্ড করার আগে প্রথম কাজ হচ্ছে আমরা এটাকে কম্প্রেস করব, যাতে আমাদের ডেটাটা কম লাগে। বাট যদি আমরা কম্প্রেস না করতাম এই মেসেজটাকে, মানে যেভাবে আছে অ্যাজ ইট ইজ এইভাবেই সেন্ড করতাম, তাহলে ব্যাপারটা কি হতো, যে মেসেজটা যেভাবে দেওয়া আছে এটাকে আমি সেন্ড করব। তাহলে আমরা জানি যে কমিউনিকেশন চ্যানেলের ভিতর থেকে যখন কোনো একটা মেসেজ সেন্ড হবে, এটা আসলে কি হতে হবে, এটাকে বাইনারি ফর্মে আগে কনভার্ট করতে হবে, দেন এটাকে সিগন্যাল ফর্মে সেন্ড করতে হবে। তাহলে আমরা এই যে মেসেজটা দেওয়া আছে এটাকে প্রথমে আগে বাইনারি ফর্মে কনভার্ট করব অ্যান্ড দেন এটাকে ট্রান্সমিট করবো। এখন বাইনারিতে কনভার্ট করার জন্য আমরা কিছু এনকোডিং বা নর্মাল কিছু কোডিং সিস্টেমের কথা জানি। এর মধ্যে একটা পপুলার কোডিং হচ্ছে অ্যাসকি কোডিং। অ্যাসকি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই সিস্টেমে আমরা কি করি, প্রত্যেকটা স্পেসিফিক সিম্বলকে বা প্রত্যেকটা স্পেসিফিক ক্যারেক্টারকে একটা কোড দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে আমরা যদি নর্মালি পাঠাতে চাই, সেক্ষেত্রে আমাকে অ্যাসকি কোড সিস্টেম ইউজ করতে হবে এটাকে বাইনারিতে কনভার্ট করার জন্য, দেন এটাকে সেন্ড করতে হবে। তাহলে আমরা আসলে দেখি যে এই মেসেজটা যদি আমরা অ্যাসকি কোড দিয়ে নর্মালি পাঠাই, সেক্ষেত্রে আসলে আমাদের কত বিট দরকার হয় এই মেসেজ সেন্ড করার জন্য। তাহলে ফার্স্ট অফ অল এই মেসেজে আমরা যদি দেখি যে এই মেসেজে আসলে আমরা কোন কোন সিম্বল ইউজ করেছি, আমি যদি একটু দেখি, এখানে A ইউজ করা আছে, B আছে, C আছে, D আছে, অ্যাজ ওয়েল অ্যাজ E। ABCDE এই পাঁচটা যে আমরা স্পেসিফিক ক্যারেক্টার আমরা ইউজ করেছি এই মেসেজের ক্ষেত্রে, বাট আমাদের রিয়েল মেসেজে এর থেকে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার থাকতে পারে। তাহলে আমরা সিম্পলিসিটির জন্য এখানে পাঁচটা ডিফারেন্ট ক্যারেক্টার ইউজ করেছি মেসেজটাকে কনস্ট্রাক্ট করার জন্য। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে আসলে, প্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে এখানে ক্যারেক্টারের একটা টেবিল আমরা বলতেছি, যে আমরা এখন যদি জাস্ট হিসাব করতে চাই তাহলে কোন কোন ক্যারেক্টার ইউজ করেছি আমি যদি একটু লিখে দিই, যে আমি প্রথমে ইউজ করেছি A, আমি A লিখলাম। নেক্সট আমরা ইউজ করেছি এখানে টোটাল কাউন্ট করে B ইউজ করেছি, B লিখলাম। সি,
একইভাবে আমরা ইউজ করেছি ডি, এবং আমরা ইউজ করেছি হচ্ছে ই। তাহলে প্রথম কাজ, আমরা কোন কোন ক্যারেক্টার বা সিম্বল ইউজ করছি সেগুলোকে আইডেন্টিফাই করলাম। দেন আমরা এখন দেখব যে কোন ক্যারেক্টারটাকে আমরা আসলে কতবার ইউজ করেছি। এ কে যদি আমরা দেখি যে এ আমরা কতবার ইউজ করেছি, এই টোটাল মেসেজের ভিতরে এ ইউজ করেছি আমরা এখানে একবার, এটা দুইবার ইউজ করেছি। একইভাবে আমরা যদি আরো আসি, এখানে একবার ইউজ করেছি, তিনবার ইউজ করেছি, তাহলে মানে টোটাল নাম্বার অফ এ হচ্ছে আমাদের তিনটা এই মেসেজে। তাহলে যতবার ইউজ করেছি এ, সেটাকে আমরা জাস্ট এখানে কাউন্টে লিখে দিব, যেটাকে আমরা বলছিলাম ফ্রিকোয়েন্সি, যে কতবার ইউজ করেছি কোন একটা পার্টিকুলার ক্যারেক্টার, এটাকে আমরা ফ্রিকোয়েন্সিতে জাস্ট বলে দিব। তাহলে এ যেহেতু তিনবার ইউজ করেছি, তাহলে এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। সিমিলারলি আমরা বি এর ক্ষেত্রে যদি কাউন্ট করি, বি কয়বার ইউজ করেছি, একটা বি ইউজ করেছি এখানে, দুইটা বি ইউজ করেছি, তিন, চার, অ্যাজ ওয়েল এস এখানে একটা, পাঁচটা। তাহলে টোটাল নাম্বার অফ বি হচ্ছে আমাদের 5। তাহলে আমরা এখানে বি এর ফ্রিকোয়েন্সিতে 5 লিখে দিলাম। একইভাবে সি এর ফ্রিকোয়েন্সি কাউন্ট করি, সি হচ্ছে আমাদের এখানে একটা, দুই, তিন, চার, পাঁচ, ছয়টা সি আছে, তার মানে এখানে সি এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 6। ডি এর ফ্রিকোয়েন্সি যদি কাউন্ট করি, ডি এর ক্ষেত্রে আছে হচ্ছে একটা, দুই, তিন, চার। তাহলে ডি এর ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি আমরা 4, তাহলে এখানে আমরা 4 ইউজ করলাম। একইভাবে ই এর ফ্রিকোয়েন্সি আছে আমাদের, টোটাল মেসেজ যদি ই কাউন্ট করি, ই আছে হচ্ছে একটা ই, দুইটা ই, তাহলে টোটাল নাম্বার অফ ই হচ্ছে দুইটা, তাহলে 2 লিখলাম। তাহলে আমরা প্রত্যেকটা স্পেসিফিক ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সিটাকে কাউন্ট করলাম, যে কোন ক্যারেক্টার কতবার আছে। এখন আমি যদি টোটাল কাউন্ট করি, যে টোটাল তাহলে কতগুলো ক্যারেক্টার আছে আমাদের এখানে, এখানে পেলাম হচ্ছে 3, 5 আর 3 8, 8 আর 6 14, 14 আর 4 18 আর 2 20। তার মানে আমরা টোটাল নাম্বার অফ ক্যারেক্টার পেলাম এখানে 20টা। তার মানে আমাদের মেসেজে 20 ক্যারেক্টারের একটা মেসেজ। এখন অ্যাস্কি কোডে আমরা জানি যে আমাদের এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের জন্য একটা ফিক্সড কোড আছে। যেমন এই যে এ যেটা আছে, এটাকে আমরা বলি কি, এর যে অ্যাস্কি কোড। এখন এ তো এটা ক্যাপিটাল ফর্মে লেখা আছে, তাহলে আমরা জানি যে ক্যাপিটাল এ এবং স্মল এ, এই দুটার অ্যাস্কি কোড কি ডিফারেন্ট। তাহলে আমি যদি ক্যাপিটাল এ চিন্তা করি, তাহলে ক্যাপিটাল এ এর অ্যাস্কি কোড আমাদের কত, ক্যাপিটাল এর অ্যাস্কি কোড আছে আমাদের 65। একইভাবে যদি স্মল এ হতো, তাহলে ওটার অ্যাস্কি কোড ছিল 97। তার মানে আমরা প্রথমে ওটা অ্যাস্কি কোডটা চিন্তা করলাম, যে অ্যাস্কি কোড 65। এখন এই 65 যেটা তো ডেসিমাল নাম্বার, এটা একটা বাইনারি ফর্ম আছে। যদি আমরা এটাকে 8 বিটে লিখি, সেক্ষেত্রে আমাদের 65-এর বাইনারি ফর্মটা হবে 0 1 0 0 0 0 0 1। তাহলে এখানে একটা 8 বিট কোড লিখেছি আমরা, 2 4 6 8। তাহলে এইটাই হচ্ছে আমাদের 65-এর বাইনারি কোড। তাহলে আমরা বাইনারি কনভার্সন জানি যে কিভাবে একটা ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন করতে হয়। তাহলে 65-কে বাইনারি করলে এই কোডটা আমরা পাবো আসলে। সিমিলারলি যেহেতু আমরা পরবর্তী ক্যারেক্টার বি ইউজ করেছি, তাহলে বি এর জন্য, এটা ক্যাপিটাল বি যেহেতু, তাহলে এটা হবে 66। এটা হচ্ছে অ্যাস্কি কোড। এবং 66 এর জন্য যদি আমরা বাইনারি নাম্বার লিখতে চাই, সেটা হচ্ছে এরকম, যে 0 1 0 0 0 1 0। এটা হচ্ছে 66 এর কোড। তাহলে 66 যখন বাইনারি করবো, এরকম একটা কোড পাবো আমরা। একইভাবে সি এর জন্য যদি করি, সি হচ্ছে তাহলে কি হবে, সিরিয়ালি এটা হচ্ছে 67, এবং 67-এর বাইনারি কোড হচ্ছে 0 1 0 0 0 0 1 1। এটা হচ্ছে আমাদের 67-এর বাইনারি কোড। একইভাবে ডি এর জন্য আমরা জানি যে এটা হচ্ছে পরবর্তী কোডটা হবে 68, এবং এর যে কোডটা হবে সেটা হচ্ছে 0 1 0 0 0 1 0 0। এটা হচ্ছে আমাদের 68-এর কোড। লাস্ট যে সিম্বলটা আছে, এটা হচ্ছে 6 ই, এবং ই এর জন্য কোড হচ্ছে আমাদের তাহলে 68, সরি 60, এটা 9 হবে, যেহেতু 68 আমরা বলেছি ডি এর জন্য, তাহলে এটা হচ্ছে 69। তাহলে 69-এর জন্য কোড হচ্ছে আমাদের 0 1 0 0 0 1 0 1। তাহলে জাস্ট খুব সিম্পলি আমরা প্রত্যেকটা স্পেসিফিক ক্যারেক্টারের জন্য তার বাইনারি কোডটা কি হবে সেটাকে আমরা এখানে বললাম। এখন পরবর্তী যেই কলামটা আছে, এখানে বলা আছে বিট রিকোয়ার। বিট রিকোয়ার মানে হচ্ছে, তার মানে হচ্ছে এ পাঠাইতে আমার আসলে কত বিট লাগতেছে, এ পাঠাইতে কত বিট লাগতেছে। তাহলে আমরা এ দেখলাম কয়টা আছে, তিনটা আছে, আর একটা এ পাঠাইতে গেলে আমাদের লাগে হচ্ছে 8 বিটের কোড, অ্যাসকি কোডে। তার মানে আমাদের টোটাল এখানে কতগুলো বিট লাগবে, তিনটা আছে টোটাল এ। তার সাথে আমরা কি করব, মাল্টিপল করে দিব কয়টা, 8, যেহেতু এক একটা এ পাঠাইতে হচ্ছে 8 বিট লাগতেছে।
তাহলে 3 × 8, তার মানে আমরা এখানে টোটাল 24 বিটের একটা চাঙ্ক লাগবে, যেটা দিয়ে আমরা এ পাঠাবো। তাহলে এ পাঠাইতে গেলে আমাদের 24 বিট লাগবে বেসিক্যালি। সিমিলারলি বি এর জন্য আমরা কাউন্ট যদি করি, একই রকম মানে কমেন্ট, যে আমরা বি হচ্ছে আছে কটা, 5টা, এবং এক একটা বি পাঠাইতে আমাদের কি লাগে, এক একটা বি পাঠাইতে আমাদের লাগে হচ্ছে 8 বিট করে। তাহলে 5 × 8 করলে আমাদের এখানে 40 বিট লাগবে হচ্ছে বি এর জন্য। সিমিলারলি সি এর জন্য আমরা দেখবো কত লাগতেছে, আমাদের সি আছে 6টা, এবং পার সি এর জন্য আমাদের বিট লাগে 8টা। সেক্ষেত্রে আমরা 48 পাবো এখানে। নেক্সট আমাদের আছে ডি। তাহলে ডি এর ক্ষেত্রেও যদি আমরা একইভাবে কাউন্ট করি, ডি আছে কয়টা, আমাদের 4টা, এবং পার ডি এর জন্য আমাদের কোড লাগতেছে 8 বিট। তাহলে যেহেতু আমরা অ্যাসকি কোড ইউজ করতেছি, সেক্ষেত্রে সবার ক্ষেত্রেই 8 বিট করে লাগতেছে। এটা হচ্ছে আমাদের কমন কনসেপ্ট। তার মানে এখানে পাচ্ছি আমরা 32। এবং লাস্ট আছে আমাদের ই, এবং ই আছে 2টা। তাহলে 2 গুণ আমরা 8টা হচ্ছে এক একটার জন্য লাগে, তাহলে সেক্ষেত্রে 16টা আমাদের লাগবে হচ্ছে এখানে। তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আসলে কত বিট লাগতেছে, কেননা এই ক্যারেক্টারটা কতবার আছে, তার মানে প্রত্যেকবার লাগে 8 বিট করে, সেক্ষেত্রে টোটাল 24 বিট লাগবে। তাহলে আমি যদি টোটালটা কাউন্ট করি, যে টোটাল আসলে আমাদের তাহলে কত বিট লাগলো এখানে, তাহলে টোটাল কাউন্ট করলে আমরা এখানে পাবো কি, 24, 40, 48, 32 এবং 16কে আমার প্লাস করতে হবে। তাহলে আমি যদি প্লাস করি, এখানে কি পাচ্ছি, 6 আর 2 8, 8 আর 8 16 আর 4 20। তাহলে 20-এর জন্য আমরা পাচ্ছি প্রথমে 0। এরপরে আমাদের আছে হচ্ছে 2 হাতে, 2 আর 1 3, 3 3 6, 6 আর 4 10, 10 আর 4 হচ্ছে 14, 14 আর 2 16। তার মানে আমরা পাচ্ছি এখানে 160। তার মানে টোটাল 160 বিট লাগবে আমাকে, যদি আমি এই মেসেজটাকে সেন্ড করতে চাই কোন একটা চ্যানেল দিয়ে, সেক্ষেত্রে আমাকে 160 বিট ট্রান্সফার করতে হবে। তাহলে এটা হচ্ছে নর্মাল সিস্টেম, যে আমরা কোন একটা মেসেজকে যখন পাঠাবো, তখন আমরা যদি অ্যাসকি কোড ফরম্যাট ফলো করে মেসেজটাকে কোড করি, সেই ক্ষেত্রে এক একটার জন্য আমাকে 8 বিট করে লাগতেছে। তাহলে টোটাল যেহেতু আমাকে 20টা সিম্বল আছে টোটাল, তাহলে এই 20টার জন্য আমাকে লাগতেছে 20 × 8, তার মানে 160। তাহলে এটা গেল নর্মাল সিস্টেম। এখন এই 160টা বিটকে আমরা কি দেখবো, যে এ থেকে আরো কমে, মানে কম সংখ্যক বিট দিয়ে এটাকে ট্রান্সফার করা যায় কিনা। যদি যত কম করতে পারবো এই ব্যাপারটাকে, এই নাম্বার অফ বিট যত কমাই নিয়ে আসতে পারবো, তত কি হবে, আমাদের ব্যান্ডউইথটা সেভ হবে, এবং আমরা ফাস্টার ডেটা ট্রান্সফার করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা পরের যে কনসেপ্টটা দেখবো, সেটাকে আমরা বলতেছি ফিক্সড কোড এনকোডিং। ফিক্সড কোড এনকোডিং মানে হচ্ছে আমরা একটা এনকোডিং সিস্টেম অ্যাপ্লাই করব, সেটাকে আমরা বলছি ফিক্স কোড। ফিক্স কোড কি জন্য, যে আমরা এখানে দেখতেছিলাম যে আসলে এখানে কি হচ্ছে, প্রত্যেকটার জন্য আমরা অ্যাসকি কোড ইউজ করতেছিলাম। তাহলে অ্যাসকিও একটা ফিক্স কোড, মানে এনকোডিং, বাট এখানে আমাদের এক একটার জন্য 8 বিট করে লাগবে। বাট একটু যদি আমরা মানে খেয়াল করি এখানে, যে আমরা আসলে নর্মালি এ থেকে ই এই 5টা সিম্বল ইউজ করে দিচ্ছি, 5টা সিম্বল। তাহলে অ্যাসকিতে আসলে টোটাল কতগুলো সিম্বল ইউজ করা যায়, এটা যদি আমরা একটু দেখি। তাহলে অ্যাসকি যেহেতু 8 বিটের কোড, অ্যাসকি যেহেতু 8 বিটের কোড, তার মানে হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8, তার মানে হচ্ছে 256। তাহলে আমরা অ্যাসকি কোড ইউজ করে 256টা সিম্বলকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে অ্যাসকি কোড আমাকে 256 রকম এরকম কম্বিনেশন দেয়। তার মানে এক একটা কম্বিনেশন দিয়ে যদি আমরা এক একটা সিম্বলকে রিপ্রেজেন্ট করি, সেক্ষেত্রে আমরা অ্যাসকি কোড ইউজ করে 256 রকম কম্বিনেশন রিপ্রেজেন্ট করতে পারি। বাট আমার কাছে কিন্তু এখানে যে এই মেসেজটা ছিল, এই মেসেজের ভিতরে শুধুমাত্র আমরা 5টা ডিফারেন্ট সিম্বল ইউজ করেছি। তার মানে সেই ক্ষেত্রে আমরা কি আসলে অ্যাসকি কোড ইউজ না করে এর থেকে ডিফারেন্ট কোনো কোড ইউজ করতে পারি কিনা, যেক্ষেত্রে আমাদের আসলে নাম্বার অফ বিটটা কম লাগবে। ধরেন আমি যদি বলতাম যে আমার কাছে যদি এরকম 2 পাওয়ার 8 না হয়, যেটা যদি 2 পাওয়ার 1 হইতো, 2 পাওয়ার 1 মানে হচ্ছে আমার কাছে যদি একটা বিট থাকতো, সিম্পল একটা বিট, আজকে তো 8টা বিট, বাট আমার কাছে যদি একটা বিট থাকতো, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 2 পাওয়ার 1। টু হচ্ছে বাইনারি নাম্বার, আর 1 হচ্ছে নাম্বার অফ বিট। তাহলে 2 পাওয়ার 1 এর ভ্যালু হচ্ছে আমাদের কত, 2। তার মানে আমার কাছে যদি একটা বিট থাকে, এই একটা বিটকে আমরা আসলে 2 রকম রিপ্রেজেন্টেশন করতে পারি। মানে একটা বিট দিয়ে আমরা হয়তো এটাকে 0 হিসাবে একবার কনসিডার করতে পারি, 0। আর ওই বিটটা আবার যদি 1 ধরি, তাহলে আরেকটা কম্বিনেশন। তার মানে একটা বিট থাকলে এটাকে 2টা রিপ্রেজেন্টেশন হতে পারে, 0 একটা রিপ্রেজেন্টেশন, 1 একটা রিপ্রেজেন্টেশন। সিমিলারলি আমার যদি বিট 2টা থাকে, তাহলে এটাকে আমরা বলি 2 পাওয়ার 2।
2 পাওয়ার 2 এর ক্ষেত্রে আমরা পাচ্ছি 4, তার মানে আমার কাছে যদি দুইটা বিট থাকে তাহলে এই দুইটা বিট দিয়ে আমি 4 রকম কম্বিনেশন পাই, মানে 4টা ডিফারেন্ট জিনিসকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি দুইটা বিট দিয়ে। সিমিলার যদি বিট থাকে 3টা, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2 পাওয়ার 3, দ্যাট ইজ 8। তার মানে 3 বিট থাকলে 8 রকম ডিফারেন্ট কম্বিনেশন রিপ্রেজেন্ট করা যায়। তাহলে এখানে আমরা একটু একটু চিন্তা করি আমরা, যে আমাদের এখানে ক্যারেক্টার ছিল ডিফারেন্ট 5টা। তাহলে সেক্ষেত্রে যদি আমরা বলি যে 2 পাওয়ার 2 হচ্ছে 4, তার মানে আমি 2 বিট দিয়ে কিন্তু এই 5টা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারতেছি না। তাহলে সেক্ষেত্রে আমাকে এই 5টা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করার জন্য অবশ্যই আমাকে 3 বিট লাগবে, যেহেতু 2 পাওয়ার 3 ভ্যালু 8। তাহলে আমার কাছে যদি 3টা বিট থাকে, এই 3টা বিট দিয়ে আমি কিন্তু চাইলে এই 5টা ডিফারেন্ট জিনিসকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি বা ইউনিকলি এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে আমরা এখানে কি করব এখন, যে যেহেতু আমরা আসলে স্পেসিফিক একটা কোড সেট ইউজ করতেছি, এখানে আজকের যে সমস্ত কোড, ক্যাপিটাল এ, স্মল এ, স্পেশাল সিম্বল, ডিফারেন্ট টাইপ অফ মার্কস, এগুলোকে আমরা ইউজ না করে আমরা কি করতেছি, স্পেসিফিক ক্যাপিটাল এ টু ই, এই 5টা জিনিসকে ইউজ করতেছি। তাহলে এই 5টা ইউজ করার জন্য আমাকে আসলে অ্যাসকি কোড ইউজ না করে আমি যদি এটাকে অন্যভাবে বা এর থেকে শর্ট কোনো কোড ইউজ করতে পারি, ফলে কি হবে, আমাদের আসলে নাম্বার অফ বিটটা অনেক কমে যাবে। তাহলে আমরা এখন কি করব, যে আমরা আসলে অ্যাস্কির পরিবর্তে, যেহেতু আমরা স্পেসিফিক 5টা অক্ষর ইউজ করতেছি, আমরা অ্যাস্কির পরিবর্তে এটাকে কি করব, একটা নির্দিষ্ট ফিক্স করে কনভার্ট করব। এবং সেক্ষেত্রে আমাদের কোড কতটা লাগবে ম্যাক্সিমাম যদি আমরা দেখি, আমাদের ম্যাক্সিমাম কোড লাগবে হচ্ছে 3টা। কেন? যেহেতু 2 পাওয়ার 3 ভ্যালু হচ্ছে 8, এবং 3টা বিট দিয়ে যেহেতু সর্বোচ্চ 8টা কম্বিনেশন দেখানো যায়, বাট আমার তো কম্বিনেশন 5টা হলেই হয়ে যাবে। তার মানে আমরা 3টা বিট দিয়ে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে আমি যদি এটাকে এখানে দেখাইতে চাই, তাহলে আমাদের আবার যদি আমরা একটু জাস্ট লিখে নেই, তাহলে আমাদের মেসেজের ভিতরে কি কি ছিল, এ ছিল, এরপরে আমাদের বি, নেক্সট ছিল আমাদের সি, এর পরবর্তীতে ছিল আমাদের ডি এবং ই। এবং কোনটা কতবার ছিল সেটা আমাদের একটু লিখে নিতে হবে। ধরেন এখানে এ ছিল 3 বার, 3, 5, 6, 4, 2। তাহলে এটা ছিল 3, এটা ছিল 5, এটা ছিল 6, এটা ছিল হচ্ছে 4 বার, আর এটা ছিল হচ্ছে আমাদের 2 বার। তাই 3, 5, 6, 4, 2, এটাই ছিল আমাদের 3, 5, 6, 4, 2। তাহলে এখন আমরা যদি এটাকে ফিক্স কোডে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা বলছিলাম যে 3 বিট কোড দিয়ে এটাকে আমরা আসলে রিপ্রেজেন্ট করতে পারি। এখন 3 বিট কোড মানে কি, যদি আমরা এ কে রিপ্রেজেন্ট করতে চাই 3 বিট দিয়ে, তার মানে আমরা 3 বিটে আমরা এর রিপ্রেজেন্টেশনে লিখতে পারি 0, 0, 0। এটা একটা 3 বিটের কোড, যেটা দিয়ে আমরা এ কে রিপ্রেজেন্ট করব। তাহলে এ ফর, আমাদের এই ক্ষেত্রে এ মানে হচ্ছে 0, 0, 0। তাহলে অ্যাস্কি কোডে এর মানে ছিল এরকম, যেহেতু এখানে আমরা অ্যাস্কি করে 8 বিট ইউজ করতাম, বাট আমরা তো এখানে আসলে 3 বিট দিয়ে ইউজ করব, সেক্ষেত্রে এ কে আমরা 0, 0, 0 এই 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করব। পরবর্তীতে বি কে যদি আমরা 3 বিটে রিপ্রেজেন্ট করতে চাই, সেক্ষেত্রে 0, 0, 1 এটা একটা রিপ্রেজেন্টেশন হতে পারে, 3 বিট দিয়ে এটাও লেখা যায়। একইভাবে সি এর জন্য যদি আমরা বলি, সেক্ষেত্রে বলতে পারি 0, 1, 0 এটা একটা রিপ্রেজেন্টেশন। ডি এর জন্য আমরা বলতে পারি ধরেন 0, 1, 1 এটা একটা রিপ্রেজেন্টেশন। ই এর জন্য বলতে পারি আমরা 1, 0, 0। তাহলে আমাদের 5টা ছিল, 5টাকে আমরা রিপ্রেজেন্ট করলাম। এখন যদি আমরা ডি এর পরে ই থাক, মানে ই এর পরে এফ থাকতো, সেক্ষেত্রে আমরা ওটাও কিন্তু এই 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতাম। সেক্ষেত্রে আমাদের হয়তো 1, 1, 0 বলতে হতো। এবং এফ এর পরে যদি জি থাকতো, সেটাকে আমরা এই 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতাম, সেটাকে হয়তো আমরা বলতাম হচ্ছে 1, 1, 1। তার মানে টোটাল আমাদের 0 থেকে শুরু করে 7 পর্যন্ত টোটাল আমরা আসলে 8টা জিনিসকে রিপ্রেজেন্ট করতে পারবো এখানে এই 3 বিটের কোড দিয়ে। বাট আমাদের এখানে যেহেতু 5টা আছে, তাহলে আমরা 3 বিটের কোড দিয়ে 5টাকে ইজিলি রিপ্রেজেন্ট করে ফেললাম। এখন এই বিট রিকোয়ারটা যদি আমরা কাউন্ট করি, বিট রিকোয়ারটা তাহলে এখানে কি হবে আসলে, তাহলে এখানে যেহেতু আমাদের ফিক্সড একটা লেন্থের কোড ইউজ করছি 3 বিট, তাহলে আমাদের এখানে টোটাল আসলে কি হচ্ছে, টোটাল নাম্বার অফ এ ছিল হচ্ছে 3টা। আর এক একটা এ কে রিপ্রেজেন্ট করার জন্য আমরা আসলে কয়টা করে বিট ইউজ করছি, 3টা। তাহলে আমাদের এখানে আসলে 9 বিট লাগতেছে। সিমিলারলি আমাদের যদি বি কে চিন্তা করি, বি ছিল আমাদের 5টা, এবং এক একটা বি কে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ইউজ করতেছি 3 বিট। তাহলে এখানে আমাদের লাগতেছে হচ্ছে 15টা বিট। পরবর্তীতে আমাদের ছিল সি, এটা ছিল 6টা, এবং টোটাল নাম্বার অফ বিট তাহলে লাগবে 6 × 3, তাহলে 18 আমাদের লাগবে এখানে। ডি এর ক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে 4, হচ্ছে নাম্বার অফ ডি, মাল্টিপল বাই আমাদের হচ্ছে ডি, ডি এর কোড হচ্ছে 3, তার মানে হচ্ছে এখানেও 12টা।
একইভাবে ই এর ক্ষেত্রে আমাদের লাগবে ই হচ্ছে কয়টা, দুইটা, এবং এক একটা ই এর জন্য আমাদের লাগছে 3 বিট, তাহলে হচ্ছে এখানে লাগবে 6টা। তাহলে এখন যদি আমরা টোটাল কাউন্টটা করি, যে এখানে আসলে টোটাল নাম্বার অফ ক্যারেক্টার ছিল টোটাল 20টা, আর এক একটার জন্য আমাদের লাগতেছে কত, 3 বিট করে, তাই না? তাহলে 3 20 60, তার মানে আমাদের টোটাল নাম্বার অফ বিট রিকোয়ার এখানে লাগতেছে আসলে 60 বিট। তাহলে দেখলাম যে এখানে 60 বিট দিয়ে আমরা আসলে কি করতে পারি, এই মেসেজটাকে কোড করতে পারি। তবে এখানে যেহেতু আমরা একটা কোডিং ইউজ করেছি, ফিক্স কোডিং, তাহলে আমি যদি এটাকে সেন্ড করি এই 60 বিটের কোডটাকে, তাহলে কিন্তু রিসিভিং এর বুঝবে না যে আসলে এই 60 বিটের কোড দিয়ে আমি আসলে কি মিন করছি। যদি আমি অ্যাস্কি কোড ইউজ করে পাঠাইতাম, এই 160 বিটের কোডটা ইউজ করে পাঠাইতাম, তাহলে কিন্তু আমাদের রিসিভিং এন্ড বুঝতো যে আসলে আমার মেসেজে কি আছে। যেহেতু সে কি করতো, এই এ এর জন্য প্রথম 8টা বিট ধরতো, যে 160 বিটের যে সিকোয়েন্স, এই সিকোয়েন্স থেকে সে প্রথম 8 বিট ধরতো কার জন্য, এই প্রথম এর জন্য। তার মানে ওই প্রথম 8 বিট দিয়ে সে এ কে পেয়ে যেত, পরবর্তী 8 বিট দিয়ে সে বি কে পাইতো, পরবর্তী 8 বিট দিয়ে সে ডি কে পাইতো। যেহেতু আজকে একটা ইউনিভার্সাল কোডিং সিস্টেম, এটা আসলে মানে সব কম্পিউটারেরই এই কোডটা জানা আছে। ফলে কি হচ্ছে, আমি যখন এটাকে ট্রান্সমিট করব, রিসিভিং এন্ড কিন্তু অটোমেটিক আমার এই মেসেজটাকে রিট্রিভ করতে পারবে। বাট এই যে আমরা ফিক্স কোডিং করলাম, এখানে তো এ এর জন্য আমরা 000 ধরলাম। এখন এই এ এর জন্য যে 000 ধরছে, এটা কিন্তু আমার রিসিভিং এন্ড জানে না। তাহলে সেই ক্ষেত্রে যখন আমি আসলে এই ফিক্স কোডিং ইউজ করে এই মেসেজটাকে ট্রান্সফার করব, তখন অবশ্যই আমাকে কিন্তু আরো এডিশনাল কিছু ইনফরমেশনও সেন্ড করতে হবে। তাহলে শুধুমাত্র 60 বিটের ডেটাটাকেই সেন্ড করলে কিন্তু আমার মানে ইনফরমেশন গুলো ওই সেকেন্ড এন্ডে বা রিসিভিং এন্ডে যে এটাকে রিসিভ করতে পারবে না, তাকে আমার কি করতে হবে, এডিশনাল ইনফরমেশন দিতে হবে। এখন এডিশনাল ইনফরমেশন কি দিব? তাহলে আমরা প্রথমে পেলাম হচ্ছে 60 বিট, তার মানে আমি যদি এখানে লিখি যে ডেটার জন্য আমরা পেলাম টোটাল কত বিট, 60 বিট। এটা গেল আমাদের ডেটার রেসপেক্টে। এখন ডেটা ছাড়া আমাদের আর কি কি পাঠাইতে হবে? এখন দেখেন, ডেটা ছাড়া আমাদের পাঠাইতে হবে হচ্ছে, আমরা আসলে কতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার ইউজ করেছি এই মেসেজের ভিতরে। তাহলে আমরা যদি দেখি ABCDE, টোটাল 5টা ডিফারেন্ট ক্যারেক্টার ইউজ করেছি আমরা এখানে। তাহলে এই 5টা ক্যারেক্টার যদি আমরা ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমরা এই 5টা ক্যারেক্টারের অ্যাস্কি যে কোড আছে, এই কোডটাকেও পাঠাইতে হবে, কারণ অ্যাস্কি কোডটা কিন্তু আসলে সব ডেস্টিনেশন কম্পিউটারই জানা আছে। তার মানে আমি যদি এ এর জন্য অ্যাস্কি কোডটা পাঠিয়ে দিই, তাহলে ওই অ্যাস্কি কোড থেকে সে মিন করবে যে ও, এটা হচ্ছে এ, তার মানে এর কোড কি আমরা ইউজ করেছি, 000। তার মানে আমাকে স্পেসিফিক এর অ্যাস্কি কোড পাঠাইতে হবে, এবং তার সাথে করে আমি এর জন্য আসলে কোন কোডটা ইউজ করতেছি সেটাকেও পাঠাইতে হবে। মেইন কথা হচ্ছে যে আমি আসলে কোন ক্যারেক্টারটা ইউজ করতেছি এটাও পাঠাবো, অ্যাজ ওয়েল অ্যাজ এই ক্যারেক্টারের জন্য আমার স্পেসিফিক কোডটা কি হবে এটাও পাঠাবো। তাহলে এভাবে যদি আমি পাঠাই যে এ, মানে হচ্ছে আমরা এটা অ্যাস্কি কোড পাঠাবো, এবং সাথে সাথে বলে দিব যে এর জন্য আমি ইউজ করতেছি 000। দেন পাঠাবো বি, এর অ্যাস্কি কোড, এবং তার জন্য আমরা ইউজ করতেছি 001। তার মানে এইভাবে আমাকে স্পেসিফিক ক্যারেক্টারগুলো এবং তার জন্য আমরা যে কোডটা ইউজ করতেছি এই সবগুলোকে কিন্তু আমাকে পাঠিয়ে দিতে হবে। তাহলেই শুধুমাত্র আমার রিসিভিং এন্ড বুঝবে যে আসলে আমার মেসেজটা অরিজিনালি কি ছিল। তাহলে এটা যদি করতে চাই, সেক্ষেত্রে দেখেন আমাদের এখানে আসলে টোটাল নাম্বার অফ ক্যারেক্টার হচ্ছে 5টা। তার মানে আমি অ্যাস্কি ফর্মে এই 5টাকে পাঠাই, তাহলে আমাদের কত বিট লাগবে? তাহলে আমরা জানি যে টোটাল ক্যারেক্টার আছে 5টা, আর এক একটা ক্যারেক্টারকে যদি আমরা অ্যাস্কিতে করতে চাই, সেক্ষেত্রে আমাদের লাগে 8 বিট। তার মানে 5 × 8, তার মানে এই 40 বিট লাগবে হচ্ছে আমার শুধুমাত্র ক্যারেক্টারগুলোকে পাঠানোর জন্য, যে আমি এই ডিফারেন্ট ক্যারেক্টারগুলো ইউজ করেছি। ওকে, সাথে সাথে আর কি লাগবে, যে আমি কিন্তু এক একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য আমার এখানে আবার 3 বিট করে ইউজ করেছি ফিক্স কোডিং এ। তাহলে এই 3 বিটের ইনফরমেশন লাগবে। তাহলে টোটাল হচ্ছে ক্যারেক্টার আমরা ইউজ করেছি 5টা, এবং এক একটা ক্যারেক্টারের জন্য আমরা ইউজ করছি কত বিট করে, এক একটা ক্যারেক্টারের জন্য আমরা ইউজ করেছি হচ্ছে 3 বিট করে। তাহলে 5 × 3, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, আচ্ছা এখানে 5 × 8, এখানে ছিল আমাদের 40 বিটস, আর এখানে হচ্ছে 5 × 3, দ্যাট ইজ 15 বিটস। এই জিনিসগুলো যদি আমরা এখন পাঠিয়ে দিই, তাহলে কিন্তু আমার রিসিভিং এন্ড বুঝবে যে আমার ডেটাটা হচ্ছে 60 বিটের ডেটা, এবং এই ডেটার ভিতরে কি আছে, এই স্পেসিফিক ক্যারেক্টারগুলো আছে। যেহেতু আমরা এখানে কোন ক্যারেক্টারগুলো পাঠাচ্ছি তার অ্যাস্কি কোডটা পাঠিয়ে দিচ্ছি আমরা, এবং কোন ক্যারেক্টারের জন্য কোন কোডটা ইউজ করছি তারও কোডিং এরটা পাঠিয়ে দিচ্ছি আমরা। তার মানে আমি যদি টোটাল চিন্তা করি এখানে 60 + 40 + 15, তাহলে করলে আমাদের টোটাল কত আসতেছে এখানে? তাহলে টোটাল আসতেছে আমাদের, টোটাল আমরা পাচ্ছি এখানে 60 + 40 হচ্ছে 100, 100 + 15 হচ্ছে 115, তার মানে 115।
তাহলে এই 115 বিট যদি আমরা পাঠাই, তাহলে কিন্তু আমরা এই সেম মেসেজটাকেই রিসিভিং এন্ডে আবার রিসিভ করতে পারবো। তাহলে আমরা যদি একটু ডিফারেন্সটা দেখি, যে আমরা যদি এটাকে ASCII কোডে পাঠাইতাম, সেক্ষেত্রে আমাদের আসলে 160 বিট লাগতো। বা যখন আমরা ASCII কোডের পরিবর্তে একটা ফিক্স কোডিং ইউজ করলাম, তখন আমাদের আসলে 115 বিট লাগতেছে। তার মানে আমরা কিন্তু এখানে অলমোস্ট কতটা সেভ করতেছি। তাহলে আমি যদি সেভিংসটা চিন্তা করি যে ASCIIর সাথে এই ফিক্স কোডের সেভিংসটা কত হচ্ছে, তাহলে সেভিং হচ্ছে, সেভ কতটুকু হচ্ছে আমরা যদি বলি, ASCII-তে আমাদের লাগবে হচ্ছে 160, মাইনাস এখন লাগতেছে আমাদের 115। তাহলে আমাদের কতটুকু সেভিং হচ্ছে এটা বলে ফেলতে পারবো। এত বিটের আমাদের সেভিং করতে পারতেছি আমরা। তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত, তাহলে 160 থেকে আমরা 115কে বাদ দিচ্ছি, তাহলে পাচ্ছি 45 বিটস, তাই 45 বিটস। তাহলে 45 বিটস এর আমরা সেভ করতে পারতেছি যদি আমরা এই ফিক্স কোডিং ইউজ করি। তাহলে যেহেতু আমরা এখানে স্পেসিফিক 5টা ক্যারেক্টার নিয়ে কথা বলেছি, যদি আমাদের ক্যারেক্টার সংখ্যা বেশি হয়, আমাদের মেসেজটা যদি আরো অনেক বড় হয়, সেক্ষেত্রে দেখবো আমরা সেভিংটা এখানে কিন্তু আসলে কনসিডারেবলি বেশি পাচ্ছি। এখন আহ, আমরা যেই টপিক নিয়ে কথা বলতেছিলাম, আমাদের ছিল হফম্যান কোডিং। তাহলে আমরা হফম্যান কোডিং নিয়ে এখন কথা বলবো। হফম্যান কোডিং ব্যাপারটা কি আসলে? তাহলে আমরা দেখলাম যে অ্যাস্কির পরিবর্তে যদি আমরা ফিক্স কোড ইউজ করি, সেক্ষেত্রে আমাদের ডেটাটা, আমাদের কম সংখ্যক বিট ইউজ করে এটাকে আমি সেন্ড করতে পারতেছি, এবং আমরা কিছু সেভিং করতে পারতেছি এখানে বিটের ক্ষেত্রে। এখন হফম্যান কোড যদি ইউজ করি, সেক্ষেত্রে আমরা আরো বেশি সেভ করতে পারবো। তার মানে হফম্যান কোডিং এর ক্ষেত্রে আমরা আসলে কি করি, এরকম কোনো ফিক্স কোডিং ইউজ করি না, যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা ফিক্স নাম্বার অফ বাইনারি সিকোয়েন্স লাগবে, এরকম ইউজ করি না। আমরা এখানে ভেরিয়েবল লেন্থ কোড ইউজ করি। তার মানে আমরা এখানে যেমন ফিক্স লেন্থ কোড ইউজ করলাম, বাট হফম্যান কোডিং এর ক্ষেত্রে আমরা ভেরিয়েবল লেন্থের কোড ইউজ করব। ফলে কি হবে, দেখা যাবে যে আমার কাছে আরো বেশি সংখ্যক সেভ করতে পারবো। তাহলে এই হফম্যান কোডিংটা কিভাবে কাজ করে, এটা একটু আমরা এখন দেখার চেষ্টা করি যে হফম্যান কোডিং কিভাবে কাজ করে। তাহলে আমাদের এখনকার যেটা আমরা দেখব, সেটা হচ্ছে আমাদের টপিক, হফম্যান কোডিং। হফম্যান কোডিং কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। হফম্যান কোড। ওকে, তাহলে হফম্যান কোডের ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা হবে, সেটা হচ্ছে হপম্যান কোডের অ্যালগোরিদম ইউজ করতে গেলে আমরা প্রথমে বলছিলাম যে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি গুলো আমার লাগবে। তাহলে যেটা আমরা প্রথমেই থিওরিটিক্যালি পড়ে আসছিলাম, এই যে এখানে কিভাবে হপম্যান কোড কাজ করবে, প্রথমে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস ছিল। তাহলে এই কাজগুলো এখন আমরা করে হপম্যান কোডিং নিয়ে কাজ করব। তাহলে প্রথমেই ফ্রিকোয়েন্সি গুলো লাগবে। ফ্রিকোয়েন্সি হচ্ছে কি ছিল, এই যে কোন ক্যারেক্টার কতবার আছে, এটাই ছিল তার ফ্রিকোয়েন্সি। যেমন এখানে আমি যদি প্রত্যেকটা দেখি যে ABCDE, তার ফ্রিকোয়েন্সি গুলো এখানে বলা আছে। তাহলে হপম্যান কোডিং এর ক্ষেত্রে যখন আমরা ফ্রিকোয়েন্সি গুলো লিখবো, তখন অলওয়েজ আমরা এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে এটাকে সর্ট করব। তার মানে স্মল ফ্রিকোয়েন্সি থেকে লার্জার ফ্রিকোয়েন্সির দিকে যাব। তাহলে সব থেকে স্মল ফ্রিকোয়েন্সি আছে কার এখানে, আমরা যদি দেখি আমাদের এর ক্ষেত্রে সব থেকে স্মল ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ 2। তার মানে আছে সব থেকে কম সংখ্যক বার, 2বার। তাহলে আমি এটাকে জাস্ট যখন লিখবো, তখন আমি আসলে কি করবো, এখানে আমি যে একটু নিচ থেকে লিখি এখানে, যে আমি প্রথমে লিখলাম সব থেকে ফ্রিকোয়েন্সি ছোট আছে কার, কত, 2। এবং এই 2 কাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি, কে রিপ্রেজেন্ট করতেছি 2 দিয়ে। ওকে, এরপরে আছে আমাদের কোন ফ্রিকোয়েন্সি, যেটা আছে হচ্ছে আমাদের 3A। তার মানে হচ্ছে পরবর্তীতে আমি এখানে লিখবো 3। এবং এই 3 কাকে রিপ্রেজেন্ট করে, কে রিপ্রেজেন্ট করে, তাহলে পরবর্তীতে কি আছে আমাদের, এরপরে আছে হচ্ছে ডি, যেটাকে রিপ্রেজেন্ট করে 4 দিয়ে। তাহলে আমরা পরবর্তীতে পাচ্ছি হচ্ছে 4, এখানে পাচ্ছি 4। এবং এটা রিপ্রেজেন্ট, এটা কার জন্য রিপ্রেজেন্ট হচ্ছে, ডি এর জন্য 4। একইভাবে আমরা 4 এর পরে কি পাচ্ছি, 5। 5 হচ্ছে কাকে, বি কে রিপ্রেজেন্ট করতেছে। তার মানে এরপরে আমরা পাচ্ছি 5, এবং এটা বি কে রিপ্রেজেন্ট করে। লাস্ট আমরা পাচ্ছি হচ্ছে কত, 6, যেটা সি কে রিপ্রেজেন্ট করে। তার মানে এখানে লাস্টে আমরা পাচ্ছি হচ্ছে 6, এবং এটা রিপ্রেজেন্ট করতেছে আমাদের সি কে। তাহলে আমরা হফম্যান কোডিং এর জন্য কি করলাম, যে আমাদের যেই ফ্রিকোয়েন্সি গুলো ছিল, ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি, এগুলোকে আমরা ছোট থেকে বড়র দিকে সাজাই ফেললাম। এখন আমরা কি করবো, একটা ট্রি কনস্ট্রাক্ট করবো। এখন আমরা বলছিলাম যে হফম্যান একটা ট্রি বলে, হফম্যান ট্রিও এটাকে বলে আসলে। হফম্যান ট্রিতে একটা বাইনারি ট্রি কনস্ট্রাক্ট করবো আমরা। তাহলে বাইনারি ট্রির ক্ষেত্রে আমরা কি করব, সব থেকে
মিনিমাম যে দুইটা ফ্রিকোয়েন্সি আছে এই দুইটাকে নিয়ে আমরা একটা ট্রি কনস্ট্রাক্ট করব। তার মানে হফম্যান কোডিং অলওয়েজ কি বলে যে মিনিমাম ফ্রিকোয়েন্সিকে নিয়ে ট্রি কনস্ট্রাক্ট করতে হবে। তাহলে আমি যদি এই ট্রিটা কনস্ট্রাক্ট করি তাহলে কি আসবে আমাদের দেখেন। তাহলে আমাদের মিনিমাম দুইটা ফ্রিকোয়েন্সি এখানে কি আছে, যে 2 এবং 3, তাই না? তাহলে এই 2 3 কে নিয়ে যদি আমরা একটা ট্রি তৈরি করি তাহলে কি হবে, যে আমাদের 2 হচ্ছে একটা নোডে আসবে, এখানে এই নোডে আসবে ধরেন 2, এই নোডে আসলো আমাদের কত 3, এবং এই দুইটা মিলে আমাদের একটা ট্রি তৈরি হবে। দুইটা মিলে কি হবে, আমার একটা ট্রির মতো ফর্ম করব। আমি এই দুইটা মিলে একটা ট্রি ফর্ম করলাম। তাহলে 2 এবং 3 এই দুইটা ফ্রিকোয়েন্সি যোগ করলে আমরা পাচ্ছি কত, 5। তাহলে 5 হচ্ছে এখানে রুট নোড, আর তার দুইটা চাইল্ড হচ্ছে একটা 2 একটা 3। তাহলে এইভাবে একটা আমরা ট্রি কনস্ট্রাক্ট করলাম সব থেকে মিনিমাম দুইটাকে নিয়ে। তাহলে আমার 1 নাম্বার স্টেপ শেষ ট্রির করার। এখন সেকেন্ড স্টেপ কি করতে হবে, সেকেন্ড স্টেপে দেখেন আমি যদি এখন সবগুলো ফ্রিকোয়েন্সিকে দেখি এখানে, তাহলে সব থেকে ফ্রিকোয়েন্সি দেখলে সব থেকে ফ্রিকোয়েন্সি এই পাশে আছে কি পেলাম 5, যেহেতু এই দুইটাকে আমরা কনস্ট্রাক্ট করে একটা নোডে নিয়ে আসলাম, এটা হচ্ছে 5। এরপরে আছে কি এখানে 4 5, তাহলে এটা হচ্ছে আমাদের 6। ওকে, তার মানে এখন আমরা কি করব, যে আমাদের পরবর্তী দুইটা স্মল যেই নোড আছে এটা নিয়ে আমরা চেক করব। তাহলে দেখেন পরবর্তী দুইটা স্মল বললে কি হচ্ছে আমাদের, এইখানে আমরা একটা পেলাম হচ্ছে 5, আর বাকিটা আছে 4 5 6। এখন এটাকে আবার কি করতে হবে, আগের মতোই কনসেপ্ট, যে আমরা সবসময় কি করব, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, মানে মিনিমাম থেকে ম্যাক্সিমামের দিকে যাব। তাহলে মিনিমাম যদি আবার আমরা চেক করি এখানে পরবর্তী লেভেলে স্টেপ 2-তে, তার মানে আমরা যদি এখানে বলি এটা হচ্ছে স্টেপ 1 এর কাজ করলাম, এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে স্টেপ 1, স্টেপ নাম্বার 1 এর কাজ করলাম। এখন স্টেপ 2-তে কি হবে তাহলে আমাদের, পরবর্তী স্টেপে যদি আমরা বলি এখানে একটু সেপারেট করে ফেলি, পরবর্তী স্টেপ বাই স্টেপ 2-তে যদি আমরা দেখি এখানে স্টেপ নাম্বার 2, স্টেপ 2-তে আমরা যদি এই ফ্রিকোয়েন্সিটাকে আবার অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে যাই সেক্ষেত্রে কি হবে, এই 4 কিন্তু এখন সবার থেকে ছোট, কেননা এটার ফ্রিকোয়েন্সি পেলাম 5, এই দুইটাকে কম্বাইন করে 5, এটা পেলাম 4 5 6, তার মানে 4 হচ্ছে সবার থেকে ছোট। তাহলে আমাদের কি হবে, এই 4টা কি হবে সবার আগে চলে আসবে। তাহলে আমি এটা একটা আবার এই পাশটা যদি লিখে নেই, এখানে যদি আমরা একটা আবার লিখে নিই যে আমাদের এখানে কি পেলাম এখন, সব থেকে মিনিমামটা হচ্ছে 4, এবং এটা কাকে রিপ্রেজেন্ট করে, ডি কে রিপ্রেজেন্ট করতেছে। এরপরে আসবে কি 5। এখন 5 কিন্তু দুইটা আছে আমাদের, তাই না? 5 আছে দুইটা, একটা হচ্ছে এখানে 5 পেয়েছিলাম এই দুইটা কম্বাইন করে, আর এটা একটা 5। এখন এই দুইটার ভিতরে আমরা যে কোনো একটা 5কে কনসিডার করতে পারি। তাহলে আমি যদি এই 5টাকে কনসিডার করি, যে কোনো একটাকে কনসিডার করা যাবে, কোনো প্রবলেম নাই। তাহলে আমি যদি এটাকে কনসিডার করি সেক্ষেত্রে কি হচ্ছে, এইখানে এই 5 ব্যাপারটা কি হবে আমাদের আসলে, এই 5টা কিন্তু তখন আমাকে কিভাবে পেলাম সেটা আমি জাস্ট এই ছবিটা এখানে এঁকে দিই। এখানে আমরা তাহলে কি পেলাম, এখানে ছিল আমাদের 5, এখানে ছিল আমাদের 5, এবং এই 5-এর আন্ডারে কি ছিল, একটা ছিল 2, আর একটা ছিল আমাদের 3। এই দুইটা মিলে আমাদের 5 ছিল। এই 2 কাকে রিপ্রেজেন্ট করতেছিল, 2 রিপ্রেজেন্ট করতেছিল ই কে, আর এই 3 রিপ্রেজেন্ট করতেছিল আমাদের এ কে। তাহলে এটা ছিল, তার মানে অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে প্রথমে 4 লিখলাম, তারপরে 5টা লিখলাম, এরপরে এই 5 এবং এই 6টাকে আমাকে লিখতে হবে এখানে। তাহলে পরবর্তী 5-এ কি ছিল আমাদের এখানে, পরবর্তীতে আমাদের ছিল 5, এবং 5 এর জন্য আমরা ইউজ করেছিলাম বি এর রেসপেক্টে। একইভাবে পরবর্তীটা ছিল আমাদের কি 6, এবং সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম এটা সি। ওকে, তাহলে আমরা সেকেন্ড স্টেপে আমাদের এখন কাজ হচ্ছে সব থেকে মিনিমাম দুইটাকে নিয়ে আরেকটা ট্রি তৈরি করব। তার মানে এখানে মিনিমাম দুইটা কি, একটা আছে 4 আর একটা আছে 5। তাহলে এই 4 এবং 5-কে আমরা কি করব, একসাথে কম্বাইন করব। তাহলে এটাকে আমরা তাহলে কিভাবে ড্র করতে পারি যদি একটু বলি, তাহলে আমাদের এখানে এক জায়গায় পেলাম হচ্ছে 4। তাহলে আমি এখানে লিখি যে একটা ছিল আমাদের 4, এটা 4, এটা 4 একটা নোট, আর এই 5 একটা নোট। তাহলে 4 এবং 5 এই দুইটা নোটকে যদি আমরা কম্বাইন করি তাহলে নতুন একটা নোট তৈরি হবে। তাহলে এই নোটের ভ্যালু কত হলো, 4 + 5 করলে আমরা 9 পেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 9 নামে একটা নোট পেলাম। তাহলে আমাদের স্টেপ নাম্বার 2 কমপ্লিট। স্টেপ নাম্বার 2 এর পরে পরবর্তী স্টেপ যদি আমরা চিন্তা করি, পরবর্তী স্টেপে কি হবে, তাহলে পরবর্তী স্টেপে আমরা কি করব, স্টেপ 3 যদি চিন্তা করি এখানে, তাহলে পরবর্তী স্টেপটা আমরা করব এখন স্টেপ 3। তাহলে আমি এখানে যদি আবার আগের মতোই একটু সেপারেট করে নেই, যেটা আমাদের এই লেভেলটা কাজ শেষ আমাদের।
এখানে আমরা স্টেপ 3 করব। তাহলে আমরা দেখানোর জন্য একই জায়গায় করতেছি যাতে আমাদের বাকি নিচের জায়গায় না করা লাগে। তাহলে আমি এখানে স্টেপ 3টা করব, এখানে স্টেপ নাম্বার 3টাকে আমরা করব। তাহলে স্টেপ নাম্বার 3তে ব্যাপারটা কি হবে, আমাদের স্টেপ নাম্বার 3 যদি আমরা আবার সেই অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাই, তার মানে দেখেন এই পুরা জিনিসটা কিন্তু আমার এখানে আমাদের কি আসছে, 9 আসছে, তাই না? এখানে আমাদের আসছে 9, এটা 9। তাহলে আমাদের এখানে আসছে 9, আর এখানে আছে 5 6। এখন এই তিনটা যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডার আবার সাজাই তাহলে কি হবে, এই 5 6 9 5 6 এই তিনটার ভিতরে সব থেকে ছোট হচ্ছে 5। তার মানে আমরা এখানে প্রথমে পাবো হচ্ছে 5 কে। তাহলে আমরা এখানে প্রথমে পাবো হচ্ছে 5 কে। তাহলে 5 এবং 5-এর জন্য কাকে আমরা কনসিডার করেছিলাম, বি কে। তাহলে আমরা এখানে লিখে দিলাম যে 5 হচ্ছে বি কে রিপ্রেজেন্ট করতেছিল। এরপরে পাবো আমরা কাকে, 6 কে, এবং 6 রিপ্রেজেন্ট করতেছিল সি কে। এরপরে আমরা পাবো কোনটা, এই যে এটাকে, যেটা আমরা 9 পেলাম এটাকে। তাহলে 9টার জন্য আমরা যদি এখানে একে দেই, 9-এর জন্য তাহলে কি পাবো আমরা এখানে, এখানে উপরে ছিল হচ্ছে 9, এখানে ছিল হচ্ছে আমাদের 9, এবং 9-এর ভিতরে ছিল একটা, এই পাশে ছিল হচ্ছে 4 যেটা আমাদের রিপ্রেজেন্ট করতেছিল কাকে, 4 রিপ্রেজেন্ট করতেছিল আমাদের ডি কে, এটা ডি। আর এই 9-এর এই পাশে ছিল আমাদের কত, 5, এই পাশে ছিল আমাদের 5। এবং 5-এর ভিতরে আবার দুইটা পার্ট ছিল, একটা ছিল হচ্ছে আমাদের 2, একটা ছিল আমাদের 2, আর একটা ছিল আমাদের 3। একটা 2 আর একটা 3। এই 2 রিপ্রেজেন্ট করতেছিল আমাদের ই কে, আর 3 রিপ্রেজেন্ট করতেছিল, যা 3 এটা একটু আমরা যেটা ঠিক করে দেই, এই পাশটা আসলে 3, এটা 3। তাহলে 3 রিপ্রেজেন্ট করতেছিল আমাদের এ কে। তাহলে এটা এ, এটা হচ্ছে আমাদের ই। তাহলে এই ছিল আমাদের এই টেবিলটা, মানে এই যে চার্ট এটা। এখন দেখি আমরা কি করব, আবার কনসেপ্ট ছিল যে সব থেকে ছোট দুইটাকে নিয়ে আমার কি করতে হবে, ট্রি কনস্ট্রাক্ট করতে হবে। তাহলে এখন আমাদের আসলে তিনটা নোট পেলাম, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 6, আর একটা হচ্ছে 9। তাহলে 5 6 9 এটার ভিতরে সব থেকে ছোট কোন দুইটা, 5 এবং 6। তাহলে আমার এখানে স্টেপে কি হবে, 5 এবং 6 মিলে একটা ট্রি তৈরি হবে। তাহলে দেখেন এটা একটা ট্রি ছিল, এটা এখন 5 6 মিলে ট্রি তৈরি হবে, যেহেতু আমাদের এখানে 5 6 ছোট। তার মানে 5-এর জন্য আমার একটা নোট তৈরি হবে এখানে, এটা হচ্ছে 5-এর জন্য আমাদের। আর একটা হচ্ছে কার জন্য হবে, 6-এর জন্য হবে, 6। তাহলে একইভাবে 5-এর রেসপেক্টে আমরা কি পাচ্ছি, এটা 5 হচ্ছে আসলে বি রিপ্রেজেন্ট করতেছে, এটা বি পাচ্ছি এই পাশে। আর এই 6 মানে কি আমাদের, 6 হচ্ছে সি রিপ্রেজেন্ট করে, তাহলে এটা একটা সি পাচ্ছি আমি। এই দুইটা মিলে আমাদের কি হবে, নতুন একটা নোট ক্রিয়েট হবে। তাহলে 5 6 করলে আমাদের কত আসবে, 5 এবং 6 করলে আমরা পাচ্ছি 11। তার মানে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 11। তাহলে এইটা হচ্ছে আমাদের স্টেপ 3। তাহলে স্টেপ 3-র পরে পরবর্তী স্টেপে আমাদের কি হবে, স্টেপ 4 নিয়ে কাজ করতে হবে। স্টেপ 4 করার জন্য আমরা একটু নিচের দিকে আসি, তাহলে এখানে আমরা স্টেপ 4টা করে ফেলবো। স্টেপ 4 যদি এখানে করতে চাই, দেখেন স্টেপ 4-এ তাহলে ব্যাপারটা কি হবে, আমি এই পাশটাই করতেছি যাতে আমাদের প্রবলেম ফেস না হয়। তাহলে এখানে আমরা স্টেপ 4টা করবো, এখানে দেখেন স্টেপ নাম্বার 4। স্টেপ নাম্বার 4-এ আমাদের কি কি আছে দেখেন, স্টেপ নাম্বার 4-এ আমাদের দুইটা ট্রি আছে, একটা হচ্ছে এটা 11 হচ্ছে তার নোট, 5 এবং 6, আর একটা হচ্ছে 9। এখন এই দুইটাকে আবার অ্যাসেন্ডিং অর্ডার সাজাইতে হবে। অ্যাসেন্ডিং সাজালে কি হবে, এটা আসবে প্রথমে, আর এই 11টা চলে যাবে পরে। তাহলে আমি 9-এর ট্রিটাকে আগে নিয়ে আসবো এখানে। তাহলে 9-এর ট্রিটা একটু আমরা আঁকে ফেলি এখানে। কি ছিল, টপে ছিল 9, তার আন্ডারে ছিল 4 5। তাহলে আমরা এখানে একটাই পাচ্ছি, টপে ছিল আমাদের 9, এবং ওর আন্ডারে ছিল একটা 4, এবং আর একটা ছিল হচ্ছে আমাদের 5। সরি, এটা 5, 4 and 5। এরপরে কি ছিল আমাদের, 5-এর আন্ডারে ছিল আবার কি, 2 3। ফাইভের আন্ডারে ছিল আমাদের, 5-এর আন্ডারে ছিল একটা 2, আর একটা ছিল আমাদের 3। এটা ছিল আমাদের এইখানে, এই পাশটায়। এখন এই 4 দিয়ে কাকে রিপ্রেজেন্ট করেছিলাম আমরা, ডি কে। তাহলে 4 মানে ছিল আমাদের ডি, এটা আসলে ডি কে বোঝাচ্ছিল 4। 2 কাকে দিয়ে রিপ্রেজেন্ট করছিল, 2 আসলে ই এবং
থ্রি হচ্ছে এ, তার মানে এটা টু হচ্ছে ই, এটা আসলে ই, আর এটা হচ্ছে এ। তাহলে আমাদের লেফট পার্টটা আমরা এঁকে ফেলছি। সিমিলারলি আমাদের রাইট পার্টে কি আছে সেটাও এঁকে ফেলি। রাইট পার্টে আমাদের আছে কি 11। তাহলে এখানে 11 নামে একটা নোড আছে, আমাদের 11 নোড, যার কি আছে দুইটা ব্রাঞ্চ আছে, 5 এবং 6। তাহলে এর দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে 5 এর জন্য, এখানে এটা আছে 5, আর একটা আছে হচ্ছে 6 এর জন্য, এটা হচ্ছে 6। 5 দিয়ে কাকে রিপ্রেজেন্ট করতেছিলাম? 5 দিয়ে রিপ্রেজেন্ট করতেছিলাম বি কে, তার মানে এটা হচ্ছে বি। আর 6 দিয়ে রিপ্রেজেন্ট করতেছিলাম কাকে? সি কে, তাহলে এটা হচ্ছে আমাদের সি। তাহলে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই ফেললাম, যে ছোটটা আগে নিয়ে আসলাম, বড়টা পরে নিলাম। এখন এই দুইটা মিলে কি হবে? আরেকটা আমাদের নতুন নোড তৈরি হবে। তাহলে এখান থেকে কানেকশন নিয়ে আসবো এবং এখান থেকে কানেকশন নিয়ে যাবো, দুইটা মিলে কি হবে? নতুন আরেকটা নোড তৈরি হবে। তাহলে অলওয়েজ আমাদের কি করতে হবে? প্রত্যেকটা স্টেপে নোডগুলোকে তার অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে হবে এবং সব থেকে মিনিমাম দুইটা নোড নিয়ে একটা ট্রি কনস্ট্রাক্ট করতে হবে। এটাই জাস্ট কনসেপ্ট, খুব সিম্পল কনসেপ্ট। তাহলে এখন আমরা 9 + 11 যদি করি, তাহলে এই নোডের ভ্যালু আসবে কত? 20। এবং দেখেন আমাদের কিন্তু আর নতুন কোনো নোড বাকি নাই, একটা নোডেই আমরা চলে আসছি। আমরা ট্রিটা কিন্তু আমার মেক হয়ে গেছে, একটা রুট নোড পেয়েছি, তার আন্ডার আমরা ব্রাঞ্চ নোড দিয়ে আমরা পুরো ট্রিটাকে কমপ্লিট করে ফেললাম। তাহলে আমাদের ট্রি কনস্ট্রাকশন শেষ। তাহলে হপম্যান ট্রিটা আমরা খুব ইজিলি কনস্ট্রাক্ট করে ফেললাম। এখন এই হপম্যান ট্রি দিয়ে আমরা আসলে কাজ কি, আমরা এটা কেন তৈরি করলাম, এটা দিয়ে আমাদের কি লাভ হবে? এখন এই দেখবো যে এই ট্রি দিয়ে আমরা আসলে কি করব? কোড জেনারেট করব। ট্রি দিয়ে আমরা এখন প্রত্যেকটা স্পেসিফিক ক্যারেক্টার যেগুলো আমরা ইউজ করেছিলাম এই ট্রিতে, এগুলোর জন্য কোড জেনারেট করব। কোড জেনারেশনের জন্য দেখেন আমাদের যে টেকনিক ফলো করতে হবে, এখানে খুব সিম্পল টেকনিক। আমরা একদম রুট থেকে চিন্তা করব। লেফটে রুট থেকে আমরা লেফটের দিকে যেই এইজ গুলো পাবো, তাহলে আমরা জানি যে এটা যদি নোড হয় তাহলে এটা একটা এইজ। এইজ মানে কি? কানেকশন। তাহলে আমরা লেফট এইজে অলওয়েজ দিব 0, আর রাইট এইজে দিব হচ্ছে 1। তাহলে যখনই রুট থেকে আমরা লেফট সাইডে যাব তখন 0 বসাবো, আর রাইট সাইডে গেলে আমরা 1 বসাবো। তাহলে আমরা একটু এখানে বসাই। তাহলে এই যে 20 রেসপেক্ট এটা লেফট সাইড, তার মানে আমি এখানে বসালাম 0। একইভাবে এই 9-এর, এটা 9 যেহেতু ছিল, 9-এর রেসপেক্ট এটা হচ্ছে লেফট সাইড, তার মানে এখানেও একটা 0। তাহলে লেফট সাইডে অলওয়েজ কি হবে? রুটের লেফট সাইডে অলওয়েজ 0 হবে, আর রাইট সাইডে 1 হবে। তাহলে একইভাবে এখানে 0 বসাইছিলাম, 9-এর লেফটে 0 বসাইছিলাম, তাহলে 9-এর রাইটে কি হবে? 1, এটা আসে 1 বসাইলাম। আবার এখানে যদি আমরা বলি যে এটা 5 যদি রুট হয়, তাহলে লেফট কোনটা? লেফট হচ্ছে এই এই পাশটা 2, তার মানে এটা হচ্ছে আমাদের 0, আর রাইট পাশ হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে 1। একইভাবে 20 থেকে যদি আমরা আসি, 20-র ক্ষেত্রে কি হচ্ছে আমাদের? এখানে 20-র লেফট পার্টে আমরা দিয়েছিলাম 0, তাহলে 20 রাইট পার্টে আমরা দিব 1। একইভাবে 11 যেটা ছিল, এটা লেফট পার্ট হচ্ছে এই পাশটা, তাহলে এটা হচ্ছে 0 এই পাশটা হবে, আর এই পাশটা রাইট, এটা 1 হবে। তার মানে আমরা কি করলাম? ট্রির ক্ষেত্রে লেফট সাইডটাকে আমরা 0 দিয়ে মার্ক করলাম, আর রাইট সাইডটাকে আমরা 1 দিয়ে মার্ক করলাম। এখন আমরা কি করব? আমরা এখন এই কোডগুলোকে নিয়ে আসবো। তাহলে এই কোড পাওয়ার জন্য আমরা জাস্ট নিচে একটা টেবিল দেখতে পাচ্ছি, আমরা হপম্যান কোডিং এর জন্য টেবিল। তাহলে আমরা এই টেবিলটাকে একটু ফিল আপ করি। তার মানে আমরা আগের মতোই সেই সেম কাজই করবো, যে আমাদের আসলে কি কি ক্যারেক্টার ছিল টোটাল, সেগুলো একটু লিখে ফেলি। যে আমাদের ক্যারেক্টার ছিল হচ্ছে প্রথমে এ, নেক্সট ছিল আমাদের বি, সি, এরপরটা ছিল ডি, এবং তারপরে ছিল আমাদের ই। এই হচ্ছে আমাদের কোড। এবং এই কোডের কাউন্ট গুলো আমরা যদি লিখে ফেলতে চাই, কোডের কাউন্ট গুলো উপরের দিকে আমাদের দেওয়া ছিল যে কোন কোডটা আসলে কতবার আছে, তাই না? তাহলে কোডের কাউন্টে কি ছিল? যে 3 5 6 4 2। তাহলে 3 5 6 4 2, তাহলে এটা ছিল 3 বার, 5 বার, তারপরে ছিল 6 বার, এরপর এটা ছিল 4 বার, এবং এটা ছিল হচ্ছে আমাদের 2 বার। তাহলে 3 5 6 4 2 এটাই ছিল, তাই তো? 3 5 6 4 2, তাহলে আমরা আসলে এই কাউন্টিং বললাম। এখন কোডটা কি পাবো? আসলে কোড কি পাবো সেটা আমরা এখন এখানে লিখবো। তাহলে কোড পাওয়ার ক্ষেত্রে দেখেন আমাদের এ এর কোড কি হবে। তাহলে এ কোনটা ছিল আমাদের? দেখেন আমরা যদি আমরা এই টোটাল ডায়াগ্রামে খেয়াল করি, এ ছিল আমাদের এই যে এটা এ, এটা হচ্ছে আমাদের এ। তাহলে এতে আসার জন্য আমি রুট থেকে, দেখেন এতে আসার জন্য কি পাচ্ছি? প্রথমে 0 দিয়ে আসতেছি এখানে, এরপরে 1 দিয়ে যাচ্ছি এখানে, তারপরে যাচ্ছি 1 দিয়ে এখানে। তাহলে রুট থেকে এই নোডে আসার জন্য আমরা এই যে যেই নাম্বারগুলো দেওয়া আছে এগুলো কাউন্ট করবো। তার মানে রুট থেকে প্রথমে 0 দিয়ে আমি আসতেছি এই 9-এ, 9 থেকে আমি 1 দিয়ে যাচ্ছি 5-এ, 5 থেকে 1 দিয়ে যাচ্ছি 3-তে, এবং 3 মানেই ছিল এ। তার মানে আমি এ এর কোড লিখবো 0 1 1। তার মানে এখানে আমি কোডটা লিখে দিলাম
0 1 1। জাস্ট আমি রুট থেকে ওই স্পেসিফিক নোডে আসার জন্য যে এইজ এর ভ্যালুটা আছে এটা লিখে দিব। বি এর ক্ষেত্রে তাহলে কি কোড লিখবো? একই রকম। বি কোথায় আছে আমাদের? বি আছে হচ্ছে এটা। তাহলে বি এর ক্ষেত্রে আমি কোড লিখতেছি, দেখেন রুট থেকে আসতেছি প্রথমে 1, তারপরে 0, তাহলে আমি বিতে চলে আসছি, তার মানে এখানে আমাদের 1 0 ইউজ হচ্ছে। সি এর জন্য যখন কোড লিখবো তখন আমরা কি পাবো? দেখেন সি এর জন্য যখন কোড লিখবো, সি মানে এটা, তাহলে আমরা আসছি রুট থেকে 1 1 1 1। ডি এর জন্য আমি কোড লিখবো যখন, তখন আমরা ডি হচ্ছে কোনটা আমাদের ভ্যালু? ডি হচ্ছে আমাদের এই যে এটা। তাহলে ডি এর জন্য আমরা ভ্যালু লিখবো হচ্ছে 0 0, কিন্তু ডি তে আসতে আমরা 0 0 ইউজ করতেছি, তাহলে এটা হচ্ছে 0 0। ই এর জন্য দেখেন আমরা যখন আসবো, ই হচ্ছে আমাদের এটা, এটার জন্য কোড লাগবে প্রথমে 0 দেন 1 0, তাহলে 0 1 0। তাহলে আমরা কিন্তু সবগুলোর জন্য কোড পেয়ে গেলাম। যে একটু মজার ব্যাপারে যদি খেয়াল করি আমরা, যেইগুলো আসলে খুব বড় ফ্রিকোয়েন্সি ছিল, বড় ফ্রিকোয়েন্সি ছিল বলতে হচ্ছে 6 ছিল সব থেকে বড় ফ্রিকোয়েন্সি সি এর জন্য, আমরা দেখেন 6 এর জন্য আসলে আমরা সব থেকে ছোট কোড পেয়েছি, 2 বিটের কোড পেয়েছি। তার মানে যদি আমরা এই সি কে পাঠাইতে চাই, সেক্ষেত্রে আমাকে আসলে এক একটা সি এর জন্য 2 বিট করে ইউজ করতে হবে, তার মানে 6 বার পাঠাবো, তাহলে 6 2 12 বিটেই কিন্তু আমরা টোটাল সবগুলো সি পাঠাইতে পারবো। আবার যদি দেখছেন বি, বি এর ক্ষেত্রেও কিন্তু আমাদের 2 বিট ইউজ হয়েছে, যেটা 5টা ছিল 2টা। বাট যেটা ছোট ছিল যেমন এই যে 3 2 4, এগুলোর কিন্তু ফ্রিকোয়েন্সি কম ছিল, এগুলোর ক্ষেত্রে একটু বিট বড় লাগছে, 3 বিট লাগছে। তার মানে এই হপম্যান কোডিং এর সিস্টেমটাই হচ্ছে, যেগুলো আসলে ফ্রিকোয়েন্সি বেশি থাকবে ওর জন্য কোডটা কম লাগবে, তাহলে ফ্রিকোয়েন্সি বেশি থাকলে যদি কোড কম লাগে, তার মানে আলটিমেটলি কিন্তু আমাদের আসলে সেভিং হচ্ছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে ব্যাপারটা যদি আমরা একটু আবার খেয়াল করি, যে কোডিংটা এখন যে পাচ্ছি আমরা, সবগুলো কোডিং এর লেন্থ কিন্তু সমান না। আমরা দেখতে পাচ্ছি 3 বিট লাগতেছে, 2 বিট লাগতেছে, আবার 3 বিট লাগতেছে। তার মানে আমরা যখন ফিক্স কোডিং এ করেছিলাম তখন দেখছিলাম যে সবার জন্যই আসলে সেম সংখ্যক বিট লাগে, বাট এখন দেখতে পাচ্ছি আমরা আসলে ভেরিয়েবল কোডিং, হপম্যান কোডিং ইউজ করলে সবার ক্ষেত্রে কিন্তু সেম সংখ্যক বিট লাগতেছে না। ফলে কি হচ্ছে? আমাদের এখানে আরো বেশি সেভিং হচ্ছে। তাহলে আমরা যদি একটু কাউন্ট করি যে টোটাল আসলে এখানে তাহলে কত বিট লাগতেছে আমাদের হিসাব করলে, তাহলে আমাদের যেহেতু এখানে কাউন্ট ছিল 3, আর কোড লাগতেছে কত করে আমাদের? এ এর জন্য কোড লাগছে 3 বিটের, তাহলে 3 × 3 আমরা এখানে কিন্তু 9 বিট বলতে পারি, যে টোটাল আমাকে এ এর জন্য 9 বিট লাগতেছে। একইভাবে আমরা যদি বি এর জন্য হিসাব করি, বি এর জন্য আমাদের ছিল টোটাল ফ্রিকোয়েন্সি কাউন্ট ছিল 5, এবং এবং এর জন্য এক একটার জন্য 2 বিট করে লাগে, তার মানে 5 × 2 10 বিট আমাদের লাগতেছে এখানে। এরপরে হচ্ছে আমাদের কি সি এর জন্য, সি এর ফ্রিকোয়েন্সি ছিল 6, আবার এক একটা সি পাঠানোর জন্য আমাদের কত বিট লাগতেছে? 2 বিট লাগতেছে, তার মানে এখানে 2 যদি বলি তাহলে 6 × 2 মানে হচ্ছে 12 বিট লাগবে আমাদের। এরপরে ডি এর জন্য যখন বলবো, তাহলে ডি এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 4, আর এক একটা ডি এর জন্য আমাদের লাগে 2 বিট, তাহলে 4 × 2, তার মানে এখানে আমাকে 8 বিটের লাগবে। এরপরেরটা আছে আমাদের কত? এরপরেরটা হচ্ছে আমাদের হচ্ছে ই, এবং ই এর জন্য আমাদের কি লাগবে? টোটাল হচ্ছে 2টা আছে ই, এবং এক একটা ই এর জন্য আমাদের লাগে 3 বিট করে, তাহলে 3 × 2 6 বিট। তাহলে এখন আমরা যদি টোটাল নাম্বার অফ বিট কাউন্ট করি, যে টোটাল কতগুলো বিট লাগলো আসলে এই হপম্যান কোডিং ইউজ করলে, বিট টোটাল কটা লাগে, তাহলে আমরা যদি একটু যোগ করি এগুলোকে, তাহলে কত পাই একটু দেখি। এখানে আছে আমাদের 12, 12 আর 10 22, 22 আর 8 হচ্ছে আমাদের 30, 30 আর 9 হচ্ছে কত? 39, আর 6 45, তার মানে আমাদের টোটাল টোটাল 45 বিটস লাগতেছে, টোটাল 45 বিটস। বাট এখানেও কথা আছে যে শুধুমাত্র এই 45 বিটের ডেটা পাঠাইলেই কিন্তু আসলে আমাদের রিসিভিং এন্ড বুঝবে না যে আমি এই 45 দিয়ে কি মিন করছি। তাহলে আমার অরিজিনাল মেসেজটা কিন্তু আসলে 45 দিলেই যে রিসিভ করতে পারবে এরকম না। ফিক্স কোডিং এর ক্ষেত্রে আমরা যে টেকনিকটা ফলো করেছিলাম, যে আমাকে এডিশনাল কিছু ইনফরমেশন পাঠাইতে হয়, যে আমাদের নাম্বার অফ ক্যারেক্টার কয়টা ইউজ করছি তার এসকি কোড পাঠাইতে হয়, এবং কোন ক্যারেক্টারের জন্য কোন স্পেসিফিক কোডটাকে আমরা ফিক্স করেছি ওটার জন্য আমাকে কিন্তু ইনফরমেশন পাঠাইতে হয়। যখন আমি ওই ইনফরমেশনগুলো পাঠাই দিব, তখনই শুধুমাত্র আমরা কি হবে, রিসিভিং এন্ড ওই ডেটাটাকে প্রপারলি রিসিভ করে আবার অরিজিনাল ফর্মে ব্যাক করতে পারবে। তাহলে আমাদের সেই হিসাবটা আমরা করি এখন। তাহলে আমরা এখানে হপম্যান কোডিং এর ক্ষেত্রে যদি চিন্তা করি যে টোটাল নাম্বার অফ ডেটার জন্য আমাদের কত বিট লাগলো, সেটা আমরা লিখি। প্রথমে ডেটার জন্য আমাদের লাগতেছে কিন্তু, ডেটার জন্য লাগতেছে আমাদের 45 বিটস। এটা গেল শুধু ডেটার জন্য। নেক্সট আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের স্পেসিফিক কতগুলো সিম্বল বা ক্যারেক্টার ইউজ করেছি আমরা? 5টা। তাহলে আমরা বলেছিলাম যে এই 5টাকে আমরা অলওয়েজ কি করবো? অ্যাসকি কোডে পাঠাবো, কারণ অ্যাসকি হচ্ছে আমাদের জেনারেলাইজ সিস্টেম, এটা আসলে সব ডিভাইসই জানে। তাহলে আমাকে এই 5টাকে যদি পাঠাইতে চাই, তাহলে এখানে আমাদের কতটুকু লাগবে? 5টা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট সিম্বল, এবং অ্যাসকিতে এক একটা সিম্বলকে আমরা জানি যে 8 বিট করে, তাহলে 5 × 8, তার মানে এখানে আমাদের
40 বিট, 40 বিটস লাগবে। একইভাবে আমরা যেহেতু এই প্রত্যেকটাকে একটা স্পেসিফিক কোড ইউজ করেছি, এখন এই সেই কোডগুলোও কিন্তু আমাকে পাঠাইতে হবে, যে এ এর জন্য কোন কোডটা, বি এর জন্য কোন কোড, সি এর জন্য কোন কোড। এগুলো না পাঠালে কিন্তু সে মানে আইডেন্টিফাই করতে পারবে না যে এইটা এ, এটা বি, এটা সি। তাহলে আমাকে এইগুলোও পাঠাইতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কটা ইউজ করছি একটু কাউন্ট করতে হবে, যেহেতু এখানে ভেরিয়েবল কোড, মানে প্রত্যেকটা ক্ষেত্রে সেম না। তাহলে এর জন্য হচ্ছে তিনটা, বি এর জন্য দুইটা, তাহলে 3 2 5, আর এই দুইটা 7। 7 আর 2 হচ্ছে আমাদের 9, 9 আর 3 হচ্ছে 12। তার মানে আমাদের কোডের জন্য লাগতেছে এক্সট্রা আরো 12 বিট। তার মানে এখানে আমরা ইকুয়াল দিয়ে যদি আরো বলি যে আরো 12 বিট লাগতেছে, 12 বিট সেটা হচ্ছে আমাদের লাগতেছে কোড পাঠানোর জন্য। তাহলে এটা হচ্ছে অ্যাসকি, অ্যাসকি কোডের জেনারেলাইজ ফর্মে 40 বিট। আর আমরা যে কোডটা বললাম, হফম্যানের যে কোডটা বের করলাম, সেই কোডের জন্য লাগতেছে 12 বিট। তাহলে টোটাল করলে আমাদের কত আসে? 40 + 45 + 12। তাহলে আমরা যদি টোটাল করি এখানে, টোটাল আসবে কত সেটা হিসাব করে দেই। টোটাল ইকুয়াল হবে আমাদের 7, এই পাশে পাচ্ছি আমরা, and এই পাশে পাচ্ছি হচ্ছে 4 4 8 আর 1 9, তাহলে 97 বিটস পাচ্ছি আমরা এখানে। 87 বিটস পাচ্ছি আমরা এখানে, 97 বিটস। তাহলে একটু যদি আমরা কম্পেয়ার করি, যে আমরা এই সেম মেসেজটাকে আমরা যদি নর্মাল প্রসেসে পাঠাই, অ্যাসকি প্রসেসে, সেক্ষেত্রে আমাদের কি ছিল? অ্যাসকি কোডে যখন পাঠাইতাম তখন আমাদের 160 বিট, 160 বিটস, 160 বিটস বলছিলাম এখানে, 160 বিটস এই পরিমাণ ডেটা পাঠাইতে হতো। যখন এটাকে আমরা ফিক্স কোডিং এ নিয়ে আসলাম, তখন আমরা বললাম যে আসলে কত বিট টোটাল? 115 বিট। 60 বিটের ডেটা ছিল, আর বাকিটা এডিশনাল ইনফরমেশন পাঠাই আমরা টোটাল 115 বিট পাঠাইতাম। বাট যখন এটাকে আমরা আবার হপম্যান কোডিং দিয়ে এনকোডিং করলাম, তখন দেখতে পাচ্ছি আমরা 97 বিটসে আমরা আসলে এই ডেটাটাকে পাঠাইতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে হপম্যান কোডিং দিয়ে পাঠাইলে ডেটাটা আরো বেশি কম্প্রেস করা পসিবল, এবং আরো ইফেক্টিভ ওয়েতে এটাকে আমরা ট্রান্সফার করা পসিবল। তাহলে আমরা যদি এখানে কম্প্যারিজন, তাহলে আপনাকে জিজ্ঞেস করি যে একটা পার্টিকুলার মেসেজের ক্ষেত্রে আমাদের আসলে যদি আমরা কম্পেয়ার করতে চাই, তাহলে আমরা দেখতে পারি যে হপম্যান কোডিং আসলে সেভ কতটা হইলো। তাহলে আমি যদি এটা সেভিং বের করতে চাই কম্পেয়ার টু অরিজিনাল মেসেজ, তাহলে অরিজিনাল যে অ্যাসকি কোডের ছিল, অ্যাসকির তুলনায় যদি আমরা কম্পেয়ার করতে চাই, অ্যাসকির তুলনায় কতটুকু সেভ হচ্ছে আসলে। এতে অ্যাসকির জন্য কত ছিল? 160 বিট, মাইনাস এখানে আমরা পাচ্ছি কত? 97 বিট, 97 বিটস। তাহলে সেক্ষেত্রে কত আসতেছে আমাদের সেভিংটা? তাহলে এখানে আমাদের সেভিং আসতেছে আসলে 97, যদি আমরা মাইনাস করি তাহলে সেক্ষেত্রে আসবে 63 বিটস, 63 বিটস। তাহলে আমি যদি অ্যাস্কিতে না পাঠাই, আমাদের এই হপম্যান কোডিং ইউজ করে পাঠাই, সেক্ষেত্রে 63 বিট আমরা আসলে সেভ করতে পারতেছি। ওকে, আশা করি সবাই বুঝছেন যে কিভাবে আমরা আসলে কোনো একটা মেসেজকে যখন আমরা সেন্ড করি, তখন কিভাবে আসলে হপম্যান কোডিং আমাকে হেল্প করে মেসেজটাকে কম্প্রেস করে সেন্ড করতে, যাতে আমাদের ব্যান্ডউইথ অ্যাজ ওয়েল অ্যাজ এফিসিয়েন্সি অনেক বেশি ইনক্রিজ হয়। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন টপিক নিয়ে কথা হবে, ততক্ষণ মধ্যে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।